ব্লাড স্মিয়ারের আন্ডারে তোমার কি কি হয়েছে? ডিএলসি, দেন টিএলসি, দেন লিউকোসাইট কাউন্ট হয়ে গেল, দেন আরবিসি, দেন হিমোগ্লোবিন এস্টিমেশন, দেন বিটিসিটি। বিটিসিটি ছাড়া আর কি? ঠিক আছে, আপাতত এইগুলো এমসিভি, এমসিএইচসি বা ওগুলো যেগুলো আছে সেগুলো হিমোগ্লোবিন বা আরবিসির সাথে এস্টিমেট করে ওখান থেকেই। তো ব্লাড, হ্যাঁ ব্লাড, আরেকটা বাকি ছিল ব্লাড। ওকে, সো ব্লাডের এগুলো হয়ে গেল। আর কি হয়েছে বলো? সিস্টেমিক, সিস্টেমিক তারপরে কি কি হয়েছে সিস্টেমিক? হ্যাঁ, ওকে, জেনারেল এক্সামিনেশন অ্যান্ড হিস্ট্রি টেকিং, এটা সবচেয়ে আগে হয়েছে। ওগুলো বাদ দাও, ওগুলো বাচ্চাদের, ওগুলো তোমরা এমনি পারবে। ওগুলো জেনারেল আর হিস্ট্রি টেকিং এর মধ্যেই আসবে, ভাইটালস চেক করা, তাই তো? তো বিপি, পালস, রেসপিরেটরি রেট ওগুলো ওর মধ্যেই আসবে। জেনারেল এক্সামিনেশন অ্যান্ড হিস্ট্রি যখনই তুমি নিচ্ছ, ইউ শুড অলসো মেজার দ্য ভাইটালস অফ এর পেশেন্ট। ঠিক আছে, ভাইটালস লিখে দিই, শুধু বিপি নয়। ভাইটাল সাইন কি কি হয় বলো? বিপি, আর আর রেসপিরেটরি রেট, আর টেম্পারেচার, আর আর কি হয়? ওই তো বিপি, তো SpO2, অক্সিজেন স্যাচুরেশন। বারবার বলেছি যে 5টা ভাইটালস হয়, মানে তো বলেছিলাম, লিখে লিখে করেছিলাম। SpO2, ওকে। আচ্ছা, সিগনিফিকেন্স কি? আমি এগুলো কেন মাপবো? ব্লাড প্রেশার কেন মাপবো? মানে দেয়ার ইজ মাস্ট বি রিজন না, কি আমি এগুলো কেন দেখছি? কেন বিপি দেখবো আমরা? হ্যাঁ, কি সমস্যা? একজন এসে বললো স্যার পেট ব্যথা, আমি বিপি দেখবো? দেন কি ধরনের সমস্যা? বিপির সিগনিফিকেন্স কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ মেজারিং দ্য বিপি? ইউ আর এ ক্লিনিশিয়ান, তুমি তো অন্ধের মতো চিকিৎসা করবে না। তোমার প্রত্যেকটা কাজের পেছনে একটা জেনারেল এক্সামিনেশন মানছি, ভাইটালস একটা সবারই নেওয়া উচিত। আর ধরো কেউ প্রাইমারি কমপ্লেন পেটে ব্যথা, আমি তাকে বিপি কেন মাপবো? এক্স্যাক্টলি, মাথা ঘোরে, যদি বলে ক্লান্ত হয়ে যাচ্ছে, টায়ার্ড লাগছে, মাথা ঘুরছে, এরকম এরকম প্রবলেমের জন্য আমরা মেনলি বিপিটার উপর ফোকাস করব। প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল ফাংশন আছে। বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বিপির জন্য শ্বাসকষ্ট নর্মালি হয় না, বাট বুকে ব্যথা হতে পারে। পালস কেন মাপবো? ওকে, সো পালস মাপার রিজন কি কি আমরা পালস কেন মাপি? তোমার যদি ধরো এক্সামিনার জিজ্ঞেস করলো যে ওয়াই শুড ইউ মেজার পালস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মেজারিং পালস? করতেই পারে। এই, তুমি এরকম বলবে? ওরকম বললে তো উত্তর হবে না। উত্তরটা দাও, অ্যান্সার বলো। তুমি একটা জিনিস করছো, ইউ হ্যাভ টু নো দ্য রিজন না। যেমন ডিএলসি, টিএলসি, আরবিসি, আমরা সবগুলো রিজন জানি আমরা কোনটা করছি। ব্লাড গ্রুপিং এর রিজন কি বলো? এগুলো তো 11-12 ছিল, বলো। হোয়াই শুড উই মেজার দ্য ব্লাড গ্রুপ? হোয়াট ইজ দ্য পারপাস অফ মেজারিং দ্য ব্লাড গ্রুপ? একজন আসলো, আমি র্যান্ডাম ব্লাড গ্রুপ মেপে দিলাম, নিশ্চয়ই কোনো কারণ থাকবে, একটা প্রসিডিওর করব। কেন, মানে কেন আমরা ব্লাড গ্রুপ কেন করি? সবাই জানে, বলো, যে কেউ বলে দেবে। ব্লাড ট্রান্সফিউশন ফার্স্ট, ইয়েস, ফার্স্ট উই নিড টু নো দ্য ব্লাড গ্রুপ, বিকজ সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে ইফ দ্য পার্সন নিডস এনি টাইম এনি ব্লাড ট্রান্সফিউশন, আমরা তখন আবার করে কি করব? আমাদের একটা ক্রস চেক তখন আমরা ডেফিনেটলি করব, বাট আমরা একটা জানবো হঠাৎ করে হিউজ ব্লাড লস হলে, দরকার হলে, উই ক্যান অলসো নো অ্যান্ড কানেক্ট। আর সেকেন্ড, কোনো মিচম্যাচ ট্রান্সফিউশন যাতে না হয়। ওকে, তেমনি বিটিসিটের ইম্পর্টেন্স কি? এগুলো তো সব জিজ্ঞেস করতেই পারে ভাইভাতে, ভাইভাতেও নয়, প্র্যাকটিক্যাল টেবিলেই জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এই যে তুমি মাপলে কি হয়? ইম্পর্টেন্স অফ ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, এগুলো তো সব আছে তো কোশ্চেনে। সো আমাকে বলো, এই যে বিটিসিটি আমরা কেন মাপছি?
হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মেজারিং BTCT? নামেই তো অ্যান্সার আছে কি? Yeah, the ability of the person to get his or her bloods clotted, or the inability of the person to make her blood clot বা clotted. ইনএবিলিটি বা এবিলিটি আমরা ওটা বেস করব, সেটার জন্য আমরা একটা টাইম দেখব, এই টাইমের মধ্যে হলে এবল, কোনো সমস্যা নেই, ইজিলি ক্লট হয়ে যাচ্ছে অ্যান্ড ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যদি আমার ব্লিডিং বন্ধ না হয়, আই হ্যাভ টু টেক সাম মেজারমেন্টস না, সেই জন্য। কারণ এই যে সামান্য যে কাট হচ্ছে, আমাদের প্রায়ই কাট থাকে, আমার এখনও কাটা দাগ আছে, সবারই আছে, এখানে ওখানে র্যান্ডাম রাস্তায় হাঁটছি কাট হয়ে গেল। BTC যদি হাই হয় তার ব্লিডিং কমবে না। ইন্টারনাল ব্লিডিং আমাদের অনেকেরই হয় এখন খাওয়া দাওয়ার অনিয়মের জন্য, সেখানেও ব্লিডিং হয়ে যাবে। যে কোনো রকম রোগে, ডেঙ্গু, ম্যালেরিয়াতে গাম ব্লিডিং হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, সেগুলো আমরা অ্যাসেসই করতে পারবো না। আমরা হয়তো ভাবছি অল্প ব্লাড লস হয়েছে, বাট অনেক বেশি ব্লাড লস হয়ে যাবে। হঠাৎ রাস্তায় হাত ভেঙে গেল, একটা বাজেভাবে এখানে স্ল্যাশ হয়ে গেল, দেন দ্য পার্সন উইল হ্যাভ মোর ব্লাড লস। সবচেয়ে বড় কথা, যদি BTCT সিগনিফিকেন্টলি হাই থাকে, থামবেই না, রক্ত আটকাবে কি করে? সো উই হ্যাভ টু নো দ্য measurements of that person so that you can take necessary risks. যদি BTCT বেশি থাকে, সেই অনুযায়ী তাকে ওষুধ খেতে হবে, সাপ্লিমেন্ট তাকে দেওয়া হবে, তাই তো? এটা হচ্ছে BTCTর মেজারমেন্ট। হিমোগ্লোবিন কেন এস্টিমেট করব? why should we estimate the hemoglobin? এগুলো তো সব কোশ্চেন প্র্যাকটিক্যালে। বলো, তুমি একটা পেশেন্টের হিমোগ্লোবিন বার করো, আমি তো প্র্যাকটিক্যালে অনেকবার জিজ্ঞেসও করলাম অনেককে যে এটার কি লাভ, কেন কেন হিমোগ্লোবিন বার করব, কি লাভ? হ্যাঁ, গুড, টু অ্যাসেস ইফ দ্য পার্সন হ্যাজ এনি অ্যানিমিয়া অর নট, অ্যান্ড অলসো টু অ্যাসেস আদার রিজনস, যা কারণ জন্ডিস হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, থ্যালাসিমিয়া থাকতে পারে পেশেন্টের। কখন করব? নর্মালি কখন আমরা করব? যখন আমরা দেখবো হাত, এইসবগুলো এরিয়াগুলো, পালপস অ্যান্ড ডরসামস, এগুলো যখন হোয়াইটিস থাকবে, এরকম এরকম করলে এই সঙ্গে সঙ্গে কালার রিঅ্যাপিয়ার করবে না। আমার যেমন সঙ্গে সঙ্গে করছে, তোমাদেরও করবে, ওর সঙ্গে সঙ্গে হচ্ছে, তাদের সঙ্গে সঙ্গে হবে না। কাউ খুব উইক, সবসময় সে সবসময় কমপ্লেন করছে উইক লাগছে, মাথা ঘুরছে, তখন আমরা শুধু বিপি বা ভাইটালসও নয়, আমরা ব্লাড ডিও চেক করতে দেবো। হতে পারে ওর ব্লাডের জন্য সমস্যা হচ্ছে, হিমোগ্লোবিন কম আছে, RBC কম আছে, স্বাভাবিক উইক লাগবে। বিকজ ওয়াই? হিমোগ্লোবিন কম থাকার সাথে উইকের কি সম্পর্ক? একটা কোশ্চেন ওই দিকের টেবিলে ছিল, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, এই কত অক্সিজেন ক্যারি করে, ওটা টেবিলে আমি লিখেও দিয়েছিলাম। বলো, 1 গ্রাম% হিমোগ্লোবিন কত ml অক্সিজেন ক্যারি করে? 1.34 ml। ওকে, ওখানে কোশ্চেন ছিল তো, ফাইন্ড দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দিস ব্লাড। ওই দিকে একটা টেবিলে ছিল, হিমোগ্লোবিন বার করতে হচ্ছিল, দেন 1.34 দিয়ে ইন্টু করতে হচ্ছিল। কোন একটা লোক জানতামও না, আমি টেবিলে লিখে এসেছিলাম। এনিওয়ে, সো হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করছে। হিমোগ্লোবিন যখনই কম হয়ে যাবে, সেলে অক্সিজেন পৌঁছাবে ঠিক করে? সেলে যখনই অক্সিজেন পৌঁছাবে না, যখনই ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, কি হয়? ব্রেন বিকামস ফগি, ক্যান নট ওয়ার্ক। তুমি শরীরেও যদি অক্সিজেন সেলে না পৌঁছায়, ওয়ার্ক করবে না। ওয়ার্ক না করলে কি হবে? ফ্যাটিগ, উইকনেস, বডি উইল নিড মোর অক্সিজেন, মোর ইম্পর্টেন্টলি মোর হিমোগ্লোবিন। শুধু অক্সিজেন হলে তো ভেন্টিলেশন দিয়ে হয়ে যেত, বা অক্সিজেন মাস্ক দিয়ে দিলাম হয়ে গেল না, কারণ হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে। অক্সিজেন আমার লাংসে আছে, বাট ক্যান নট গেট ট্রান্সপোর্টেড টু দ্য সেলস ইজিলি। ফিজিওলজির ইম্পর্টেন্স তো এটা, মানে তুমি শুধু একটা জিনিস জানছো না, তুমি যদি আজকে এইটা রিলেট না করতে পারো, মেডিসিনে যখন আরো হায়ার কনসেপ্ট আসছে, এক্ষুনি প্যাথোলজিতে আরো, এইখানেই এই যে রোগগুলো বলছি, প্যাথোলজি মানে কি? ডিজিজ, প্যাথোলজি, প্যাথোজেন্স, প্যাথোলজি। তো তোমাকে এইগুলোর উপরই ফোকাস করতে হবে। তো বেসিক যদি এই রিজনিংগুলো তোমাদের মাথায় না আসে, তাহলে হাউ উইল ইউ রিলেট ইন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার? খুব অসুবিধা, একটু কনসেপ্ট দিয়ে না পড়লে। ওকে, সো এখানেও তাই, বিপি হয়ে গেল, পালস হয়ে গেল, রেসপিরেটরি রেট কেন মাপবো? ভেরি গুড, শ্বাসকষ্ট হচ্ছে কিনা অ্যাসেস করার জন্যে। পেশেন্ট লেবার্ড ব্রিদিং হচ্ছে কিনা, হাইপার ভেন্টিলেট করছে না হাইপো ভেন্টিলেট করছে, স্বাভাবিক, সাজেস্টিভ অফ লাং প্রবলেমস। সেটার জন্য আমরা অনেক কিছু করতে পারি, এক্স-রে করতে পারি, তারপরে হচ্ছে বল দিয়ে যে টেস্টটা করে পালমানারি ফাংশন টেস্ট, পিএফটি, ওগুলো আমরা করতে পারি। পিএফটি যেগুলো ওই ভাইটালসগুলো মাপে, FEV1, FEV2, ওকে, ওই সমস্ত ভাইটালসগুলো, লাং ক্যাপাসিটিস অ্যান্ড ভলিউমস,
সো ক্যাপাসিটি চেক করতে পারি, আমরা অনেক টেস্ট পরে দেবো, বাট ফার্স্টে আমরা রেটটা দেখবো, তারপরে টেম্পারেচার কেন দেখবো, কোনো ইনফেকশন আছে কিনা জাজ করার জন্য, বিকজ ফিভার মিনস হোয়াট, ইনফেকশন। ফিভার ইজ আ রেসপন্স টু ইনফেকশন, ফিভার ইজ ইটসেলফ নট আ ডিজিজ, এগুলো তোমরা পড়েছো। হ্যাঁ, শরীরে যখন কোনো বাইরে জিনিস ঢোকে বডি রিয়াক্ট করে, ফরেন বডি সবসময় বডি রিয়াক্ট করে, ওই রিয়াক্ট করার জন্য আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, ওকে, আইদার ইনফ্লামেশন বা ইনফেকশন, সেই রেসপন্সে উই গেট ফিভার, রাইট। সো ফিভার ইজ অ্যাকচুয়ালি ইমিউন রেসপন্স। তো আমাদের কোনো শরীরে ইমিউন রেসপন্স যদি থাকে, that preferably means we are having any kind of pathogen inside our body, so we should always check the temperature, okay. নাথিং, হিট স্ট্রোকও হয়ে যেতে পারে, এই যে গরম বাইরে, চেক করা উচিত সবসময় টেম্পারেচার। ইফ দ্য পার্সন ইজ, যদি খুব হট থাকে দেন পার্সনটাকে কুল ডাউন করার একটা টাইম দিতে হবে, ওকে। সো ওভারওয়ার্ক, ওই সময় যদি খাটে, যে রাস্তায় যারা যে লেবার এরা কাজ করছে, দে শুড অলওয়েজ টেক রেস্ট, বিকজ হিট, শুধু হিটের কারণ কি, আমরা গা অনেক সময় বডি থেকে আমাদের ডিহাইড্রেটেডও হয়ে যাচ্ছে, তো তার উপরে যদি তুমি তাকে ওভারওয়ার্ক করাও, হি ক্যান ফেন্ট। তো টেম্পারেচার কেবলমাত্র প্যাথোজেনের জন্য না, এনভায়রনমেন্টাল ইয়ের জন্যও হতে পারে, ঠিক আছে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু নোটিস ফর অল দ্য আদার থিংস অলসো। স্পিড হয়ে গেল, তো রিজনগুলো মোটামুটি বোঝা গেল। অক্সিজেন স্যাচুরেশনও তাই, হ্যাঁ, আমরা অক্সিজেনের লেভেলটা দেখবো বডিতে, পেশেন্ট যদি একটু হাঁপায়, নর্মালি আমরা দেখি না, বাট পেশেন্ট যদি একটু হাঁপায় তাহলে আমরা চেক করে নিই, একটু যদি হাঁপায়, হতে পারে দৌড়েও হাঁপাচ্ছে, বাট আমি তো সেটা অ্যাজ এ ডক্টর জানি না, সে হয়তো দৌড়ে দৌড়ে বাস ধরে ট্রেন ধরে আমার চেম্বারে এসছে, অ্যাজ এ ডক্টর আমি তো জানি না, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টাইম যে আমি ওকে 20 মিনিট ওয়েট করে বলবো, এই চলে এসছে, আমি দেখলাম, মেপে নিলাম, নর্মাল আছে মানে নর্মাল আছে, হয়ে গেল, মাপতে তো কোনো ক্ষতি নেই। সো দিস ইজ জেনারেল এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং। তো ভাইটালসের পর আর কি হয়, ভাইটালসের পর আমরা আর কি দেখি বলো, জেনারেল এক্সামিনেশনে 15-16টা পয়েন্ট ছিল পরপর, এই বলো কি কি। বলো হচ্ছে গুড, প্যালার, ইকটেরাস, ক্লাবিং, সায়ানোসিস, দেন আর কি কি মনে পড়ছে, আর ইডিমা, সোয়েলিং। ইডিমা সোয়েলিং এর ডিফারেন্স, ইডিমা ইজ ফ্লুইড ফিল্ড সোয়েলিং, আর নর্মাল সোয়েলিং অনেক রকম হতে পারে, কোনো মাসের কারণে সোয়েলিং হতে পারে, কোথাও ইনজুরি হয়ে গেছে, ধাক্কা লেগে গেছে, সেটার কারণে সোয়েলিং হতে পারে, কোনো বোনস বা ফ্র্যাগমেন্টস ওখানে হয়েছে তো লোকাল সোয়েলিংই হতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার লিম্ফ নোডাল সোয়েলিং হতে পারে, এনি কাইন্ড অফ প্রোট্রুশন, দ্যাট মিনস হার্নিয়েশনের সোয়েলিং হতে পারে, যে কোনো সোয়েলিং হতে পারে। সো সোয়েলিং। ইডিমা হচ্ছে ফ্লুইড ফিল বা পাস ফিল, যখন আমি ফিল করে দেখছি যে ওটার মধ্যে কোনো একটা ফ্লুইড আছে, হ্যাঁ, ফ্লুইড, পাস ইজ অলসো ইটসেলফ আ ফ্লুইড। তো আর কি, প্যালার, ইকটেরাস, সায়ানোসিস, ক্লাবিং, ইডিমা, অ্যান্ড জন্ডিস। জন্ডিস মিনস ইয়েলোইশ ডিসকালারেশন। জন্ডিস আমরা নর্মালি একটা ডিজিজ বুঝি, বাট অ্যাকচুয়ালি জন্ডিস মিনস ইয়েলোইশ ডিসকালারেশন। ডিজিজ বললে হেপাটাইটিস, জন্ডিস ইজ এ সিমটম, রাইট। জন্ডিস হয়েছে মানে হেপাটাইটিস, এবার সেটা কি ধরনের হেপাটাইটিস, কিংবা আমাদের হেপাটাইটিস নাও হতে পারে, আমাদের পাতি অবস্ট্রাকটিভ যে ডিজিজগুলো হতে পারে, হ্যাঁ, হিমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, তো ওগুলোর মেন রিজন ইজ হেপাটাইটিস অনলি, বা এনি কাইন্ড অফ অবস্ট্রাকশন, মানে ওই হচ্ছে গিয়ে ওটা হচ্ছে ব্লকেজ অফ দোজ এরিয়াস, তাই না, সেই জন্যে জন্ডিস ম্যানিফেস্টেড করছে, বাট জন্ডিস ইজ নট ইটসেলফ আ ডিজিজ, বুঝতে পেরেছো? ঠিক যেমন ফিভার নট ইটসেলফ এ ডিজিজ, ইজ জাস্ট আ ম্যানিফেস্টেশন অফ অর দ্য ইমিউন রেসপন্স অ্যাকর্ডিং টু সাম সিস্টেমস, এটাও তাই, হ্যাঁ, এটার ইমিউন রেসপন্স নয়, এটা হচ্ছে সিমটম। দেন আর কি কি হতে পারে বলো? ওকে, বাওয়েল ব্লাডার হ্যাবিট চেক করতে হবে। তুমি অলরেডি দেখতে পাবে পেশেন্টের বারবার বাথরুম পাচ্ছে কিনা, সে অলরেডি কমপ্লেন করবে। সো বাওয়েল হ্যাবিট, ব্লাডার হ্যাবিট, দেন ওকে, দেন আর কি, বাওয়েল ব্লাডার হয়ে গেল। ফুড হ্যাবিট জিজ্ঞেস করতে হবে, কি খায় না খায়, ওকে। সো কিছু কিছু জিনিস আমরা জিজ্ঞেস করব, কিছু কিছু জিনিস আমরা নিজের চোখে দেখব। জেনারেল হাইজিন, এবার আমরা ওই অ্যাপিয়ারেন্স হাইজিন এগুলোতেও আসবো। সো দেখো, গেট, পশ্চার, তারপরে হচ্ছে হ্যাঁ গেট, পশ্চার, গেট মানে দাঁড়িয়ে, পশ্চার মানে হেঁটে, উল্টো বললাম, পশ্চার মানে দাঁড়িয়ে, গেট মানে হেঁটে। দেন গেট, পশ্চার, তারপরে কি বলো আর কি দেখতে পারি?
জেনারেল হাইজিন বা অ্যাপিয়ারেন্স ডিসেবলড আছে কিনা, মেন্টাল স্টেটকে অনেক সময় ডিনোট করে, ওকে, ডিসেবলড আছে কিনা। দেন কোঅপারেটিভ অ্যালার্ট বা কনসাস বা কোঅপারেটিভ কিনা, অ্যালার্ট বা কনসাস বা কোঅপারেটিভ, পেশেন্ট কোন পজিশনে আসছে, এই পজিশনে তোমার একটা ইম্পর্টেন্ট হয় হচ্ছে গিয়ে তোর গ্লাসগো কোমা স্কেল, জিসিএস আমরা দেখতে পারি। জিসিএস এর ব্যাপারে আমরা পরে বলবো, আরও আছে এখনো নিউরোর ক্লাস বাকি আছে, আরও আছে। জিসিএস গ্লাসগো কোমা স্কেল, এখানে ইভিএম তিনটে থাকে, ওকে, আই, ভিজুয়াল আর মাস্কুলার, ওগুলো তোমরা পরে পড়বে, ঠিক আছে। বাট জিসিএস মানে জেনারেল কনসিয়াসনেস আমরা একটা চেক করব ওভারঅল। তারপর স্পিচ, অ্যাপ্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিচ, লিসেনিং পাওয়ার, হিয়ারিং এবিলিটি, এভরিথিং, হ্যাঁ, ওগুলো আমরা বেশি কথা বলতে বলতে বুঝে নেব। তারপর হচ্ছে ফলো করতে পারছি কিনা, ফলোইং ইউর ওয়ার্ডস, অ্যাপ্রিহেনশন, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা চেক করব। তো ওভারঅল আমরা কিছু বডিলি সিমটম চেক করছি, কিছু মেন্টাল সিমটম চেক করছি, ওভারঅল আমরা এইগুলো করব। দেন আমরা সিস্টেমিক এক্সামিনেশনে ঢুকবো। এবার বলো কি কি সিস্টেম তোমাদের হয়েছে। নাও আমরা অ্যাজ এ ডক্টর, আমি চেম্বারে কি করব, এই যে পেট ব্যথার যে প্রবলেমটা বলেছিলাম, তো আমি আগে নর্মাল আমি বাকি জিনিসগুলো দেখে নিলাম, মানে আমার তখন ট্রিটমেন্ট, ধরো পেট ব্যথা নিয়ে এসছে, তো আমার ট্রিটমেন্ট অনেক ফোকাস হবে কবে থেকে হচ্ছে, হ্যাঁ। এবার আমি হিস্ট্রি টেকিংয়ে চলে এলাম, এগুলো তো আমি দেখে নিলাম, হিস্ট্রি টেকিং কবে থেকে হচ্ছে, ডিউরেশন, এর আগে কখনো হয়েছিল কিনা, যা যা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস সব আমি যেরকমভাবে পড়েছিলাম, জেনারেল এক্সামিনেশন, হিস্ট্রি অফ, দেন হিস্ট্রি টেকিং, হ্যাঁ, বা সিস্টেমিকে শুরু হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, মানে এটা কতদিন ধরে হচ্ছে, কবে থেকে হচ্ছে, কীরকম হয়, পিরিয়ডিক পেন, সিভিয়ার পেন না মাইনিউট পেন, তারপর হচ্ছে পিরিয়ডিক পেন নাকি অ্যাব্রাপ্ট সাডেন পেন, ঠিক আছে, এইগুলো এর আগে কখনো হয়েছে কিনা, মাসে কবার হয়, এনিথিং তোমার মাথায় যেরকম রিলিভেন্ট যেরকম কোশ্চেন আসছে, এর আগে কখনো সেম এপিসোডের কারণে পেটে ব্যথার রিলিভেন্স কতটা, খাওয়া দাওয়া তার মানে কীরকম করে তোমায় জিজ্ঞেস করতে হবে, গ্যাসের প্রবলেম হয় কিনা এগুলোও জিজ্ঞেস করতে হবে। তো আমার এখন ফোকাস হয়ে গেল, তো পেশেন্টের কমপ্লেন অনুযায়ী পেশেন্টের কমপ্লেন শোনার ইম্পর্টেন্স কী, কারণ আমি তো যা সিস্টেম তোমাদের পড়ানোর সময় তোমরা সবগুলো জানবে, বাট হোয়েন আই এম আস্কিং দ্য পেশেন্ট আই ক্যান চেক অল দ্য থিংস, বিকজ দ্যাট উইল বি ইউজলেস। যদি আমার পেটের ব্যথা বা পায়ের ব্যথার প্রবলেম বলে, আমি যদি সিএনএস চেক করতে শুরু করি, ইউজলেস, আমাকে পয়েন্টেড করতে হবে। বাট সিন্স ইউ আর স্টুডেন্টস, তোমাদেরকে সব সমস্যা এক এক করে বলতে হবে না। একটা কমপ্লেন ধরো কেউ করলো যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাঁপানি হয়, দেন প্রেফারেবলি তুমি কোন কোন সিস্টেম ভাববে, রেসপিরেটরি আর কার্ডিওভাস্কুলার, তাহলে একটা সিস্টেম তোমার হয়ে গেল রেসপিরেটরি, যেটা তোমাদের পড়ানো হয়েছে, সিভিএস পড়ানো হয়েছে, অ্যাবডোমিনাল পেন বলেছিল, সেখানে কি সমস্যা, কি কোন সিস্টেম তুমি ফোকাস করবে, অ্যাবডোমেন। অ্যানাটমিতে আশা করি এতক্ষণ অবধি এগুলো সব হয়ে গেছে, তাই তো? প্র্যাকটিক্যালে কতদূর অবধি হয়েছে, অ্যাবডোমেন হয়ে গেছে, লোয়ার লিম্ব হয়ে গেছে, শুধু মাথা বাকি আছে। নর্মালি তাই হয় এরম সময়ে বছরের, শুধু হেড অ্যান্ড নেকটা বাকি আছে, তো নেকটাও তো হয়নি, হেড অ্যান্ড নেক একসাথে হয়তো, ঠিক আছে। লোয়ার লিম্ব হয়ে গেছে, তো অনেকটাই হয়ে গেছে, ভালো হয়েছে। তো যাই হোক, রেসপিরেটরি, সিভিএস, অ্যাবডোমেন হয়ে গেল। এবার আমাদের নেক আলাদা কিছু নেই, আমাদের ফিজিওলজি সিস্টেম হয়, ঠিক আছে। তো তোমরা ওইখানে অলরেডি লোয়ার লিম্বের অ্যাটাচমেন্ট ওগুলো সব দেখে নিয়েছো। সো যেহেতু দেখে নিয়েছো, তো তোমাদের মেবি অ্যানাটমিতে মেবি ফোকাস করেছে, এখানে অনেক কিছু আছে। আমাদের ফিজিওলজিতে প্রবলেম কী হতে পারে, লোয়ার লিম্ব নিয়ে ব্যথা হতে পারে, পা ফুলে যাচ্ছে সেরকম হতে পারে, এরকম কমপ্লেন করতে পারে, অনেকের পা ফুলে যায়, অনেক কারণে হতে পারে। তিনটে অর্গান মেনলি থাকে, হ্যাঁ, যে সিভিএস, তারপরে হচ্ছে কিডনি, নেফ্রো, আর কি সিস্টেমের জন্য পা ফুলতে পারে, অ্যাবডোমেন, লিভার ফিভার, অ্যাবডোমেনের প্রবলেমের জন্য। তো কোথায় কোন প্রবলেমের জন্য, হার্টের জন্য যেটা হয়, তিনটে প্রবলেমের জন্য পা ফুলতে পারে। তো নর্মালি নেফ্রোর জন্য মুখটা আগে ফুলতে শুরু করে, নেফ্রোটিক সিনড্রোম যদি পড়ো, মুন ফিসিস ইজ এ টিপিক্যাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম। তো মুন ফিসিস, মুখটা গোল হয়ে যায়, ঠিক আছে। তো পাটা পরে ফুলতে শুরু করে। হার্টের ক্ষেত্রে অলওয়েজ দ্য লেগ স্টার্ট সোয়েলিং ফার্স্ট, সবচেয়ে আগে এটা ফুলতে শুরু করে। আর অ্যাবডোমেনের কোনো প্রবলেম হলে সবচেয়ে আগে ফুলবে পেট,
তো এটা আমরা মেডিসিনে পড়েছি, স্বাভাবিক রিলেট করতে হয়তো পারবে। এবার আলটিমেটলি অন্যান্য অর্গানও ফুলতে পারে। ধরো আমি ঠিক করে ফ্লুইড রিপ্লেসমেন্ট হচ্ছে না, ঠিক করে আরও আস্তে আস্তে ডিরেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোটিন ডিরেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সোয়েলিং তো প্রোটিন ডিরেঞ্জের কারণেই মেনলি হয়, অ্যালবুমিন ইনসাফিসিয়েন্সির কারণে, যেখানে সিরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট এসএজি এসবগুলো দেখা হয় অ্যাসাইটিক ফ্লুইড থেকে ট্যাপ করে। অ্যাসাইটিস জন্য অ্যালবুমিন আর গ্লোবিউলিন ওদের রেশিও ফেসিওগুলো চেক করে। এনিওয়ে, সো অ্যাবডোমেন হয়ে গেল। তারপরে আর কি কি বাকি রইলো? এক্ষুনি একটা বললাম আমি বলতে বলতে, কোন সিস্টেম বললাম কথা বলতে বলতে? গার্ড। অ্যাবডোমেন তো হলো, বাট গার্ড সিস্টেম ইজ এ বিগ সিস্টেম। এটা হচ্ছে কি চেস্ট এরিয়া থেকে শুরু হয়, অ্যাবডোমেন পুরো এরিয়াটাই হয়। তো তুমি অ্যাবডোমেনের গার্ড আলাদাভাবে বলতে পারো। হ্যাঁ, গার্ডের আলাদা, অ্যাবডোমেনের থেকে আলাদা এরিয়া গার্ডের কি কি আছে? স্টমাক, নট এক্স্যাক্টলি ইন দ্য অ্যাবডোমেন, একটু সাইডে। হ্যাঁ, অ্যাবডোমেনে, বাট লেফট হাইপোকন্ড্রিয়ামের এখানে। ইসোফেগাস অ্যাবডোমেনে একদমই নয়, বাট আমাদের অ্যাবডোমেনের মধ্যে আসে। আর হচ্ছে গিয়ে তোমার আউট মানে লোয়ার পার্ট অফ ইয়োর রেকটাম কোলন, একদম লোয়ার পার্ট, যেটা যেটা স্যাক্রাম কক্সিসের ওখানে গিয়ে আমার ওপেন হচ্ছে। সো দ্যাট নট এক্স্যাক্টলি কামস আন্ডার ইয়োর অ্যাবডোমেন, দ্যাট কামস আন্ডার ইয়োর পেলভিক রিজিয়ন। পেলভিক রিজিয়ন। তো আপাতত তাহলে তোমাদের সিস্টেম কি কি হয়েছে বলো এবার, মনে করে আমাকে বলো কি কি সিস্টেম হয়েছে। রেসপিরেটরি হয়েছে, কার্ডিওভাস্কুলার হয়েছে, অ্যাবডোমিনাল হয়েছে, আর কি অ্যাবডোমেন গার্ড এখানে আমি একসাথে ধরছি। আর কি সিস্টেম হলো? কিডনি, নেফ্রোটিক। কিডনির জন্য তোমাদের আলাদা করে কিছু করানো হয়নি, বিকজ কিডনি ইটসেলফ অ্যাবডোমেনের মধ্যে ওই যে ব্যালোটেবল কিনা আমরা ওটা চেক করেছিলাম। সো ওটা অ্যাবডোমেনের মধ্যে অনেকটা এরিয়া আমাদের চলে আসছে, ঠিক আছে। আর এবার অ্যাবডোমেনটা বেসিক্যালি আমি রিজন অনুযায়ী বললাম, আমার গাট সিস্টেমই বলা উচিত, ঠিক আছে। তো অ্যাবডোমেন বলতে আমি যদি অ্যাবডোমেন বলি তাহলে আমাকে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিক এইভাবে আলাদা করে বলতে হবে। সো সিস্টেম যদি ধরি, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আবার গাট, বা গাটের ভালো ভালো কথা কি বলে গাটকে, গাট সিস্টেমকে কি বলে? এন্টেরিক সিস্টেম। তো এন্টেরিক সিস্টেম। দেন আপাতত তোমাদের এইগুলো হয়েছে। তোমরা আর সিএনএস আমরা জাস্ট শুরু করেছি, ক্রেনিয়াল নার্ভ, CN11, সেখানেও হচ্ছে গিয়ে আমাদের এইচওডি স্যার হচ্ছে গিয়ে আগে এটা পড়াতে বলেছিলেন, তো আমরা ক্রেনিয়াল নার্ভ এইগুলো শুরু করে দিয়েছি। CN12টা যেটা হয় আমরা ওটা পড়ে আছি। তোমাদের একটা জিনিস এখানে বাকি আছে, সেটা হচ্ছে পেশেন্ট যখন আসবে, আমরা এই সিস্টেমিক এক্সামিনেশন এই সবগুলো করেছি, অ্যান্ড মোটর ফাংশন আমরা রেগুলার চেক করছি, বাট তার সেন্সারি ফাংশন এটার আমার একটু বাকি আছে। এটা জবে আমাদের বলবে, বা মোস্ট প্রবলি এটা CN12টা একবার হয়ে যাক, মাঝখানে তো আর পড়ানো যায় না, হয়ে গেলেই আমরা ওইটা করিয়ে নেবো। এই যে পেশেন্ট ঢুকছে, আমরা যে পেশেন্টকে চেক করছি, এই চেক করার একটা প্রসেস আছে। আমি এখানে অলরেডি একটা ক্লাসে পড়িয়েছিলাম, বাট অফিসিয়ালি যেহেতু ওটা পড়ানো ছিল না, আমার কাছে এক্সট্রা টাইম ছিল বলে পড়িয়েছিলাম। সেই দিন ওরকম 4-5 জন এসেছিল। এনিওয়ে, সো ওখানে হচ্ছে কি এই যে অ্যাসেসমেন্টটা দেখে এটাকে কীভাবে আরও ভালো করে করব সেটা ওখানে আছে। এই যে স্পিচ ফিচ যেগুলো বললাম, অ্যাপ্রিহেনসিভ ডিসঅর্ডার, স্পিচ, তারপরে পেশেন্টকে হেঁটে দেখাতে বলতে হবে, গেট, পোস্চার, রমবার্ট সাইন, এইগুলো সব আমাদের আছে, ঠিক আছে। এইগুলো সব ওইখানে দেখতে হবে। অ্যান্ড অলসো তার মেমোরি, পেশেন্টের এখানে হয়তো পড়েছিলাম ইমিডিয়েট মেমোরি, রিসেন্ট মেমোরি, তারপর হচ্ছে পাস্ট মেমোরি, এইসবগুলো। তারপরে এই সমস্তগুলো আমাদের টোটালটা আছে। তার সাথে সেন্সারির জন্য আমার স্মেল টেস্ট, তারপরে হচ্ছে ভিজুয়াল টেস্ট। হ্যাঁ, ভিজুয়াল টেস্ট নট নেসেসারিলি আইয়ের পুরোটা কাভার করতে হবে, বেসিক ভিজুয়াল, ঠিক আছে। উইথ এড, উইদাউট এড, বেসিক ভিজুয়াল, মানে দেখতে পাচ্ছি কিনা, ঢুকে চিনতে পারছি কিনা এরিয়া। সো এরিয়া অ্যাপ্রিহেনশন, অ্যান্ড অলসো কোঅর্ডিনেশন, ব্যালেন্স, হ্যাঁ, রিডিং স্কিল, রাইটিং স্কিল, ফাইন টাচ অ্যান্ড ফাইন স্কিলস, এই সমস্তগুলো। হ্যাঁ, এখানে আমরা কি কি আর হচ্ছে, তাহলে আমরা ওখানে কি কি দেখবো? হাত ফাত কাঁপছে কিনা, ইম্পর্টেন্ট কাজ করার সময় কোঅর্ডিনেশন ঠিক আছে কিনা, পজিশন চেঞ্জ করতে পারছি কিনা ঠিক করে, পজিশন চেঞ্জ করার সময় ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কিনা, যেখানে আমরা ব্যালেন্স, কোঅর্ডিনেশন এগুলোও চেক করবো। সো অল অফ দিস থিংস আমরা ওইখানে চেক করবো। আর ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন নট সেন্সারি, মানে এই নয় যে শুধু মানে আমরা এইগুলো করছি। ব্যালেন্স আর কোঅর্ডিনেশন এগুলো শুধুমাত্র অ্যাপিয়ারেন্স না, এগুলো মোটর ফাংশনের উপরও ডিপেন্ড করে। বিকজ আমরা যখন তোমার সেরিবেলাম ওইসবগুলো পড়েছি, ব্যালেন্স ওগুলো তো ওগুলো করে। তো থিওরি ক্লাসে তোমাদের পড়েছিলাম ওখানে সেরিবেলাম ফেলাম না, ওটা নার্সিংতে ছিল। এনিওয়ে, তোমাদের হয়তো এখনো CNS শুরু হয়নি, তোমাদের যখন শুরু হবে আমি ডিটেলে সব মানে যে পড়াবে সে ডিটেলে নিশ্চয়ই বলে দেবে। ওকে, সেরিবেলামের কিছুটা পার্ট, থ্যালামাসের কিছুটা পার্ট, এগুলো আমাদের সব এইসব ব্যালেন্স মেনটেনিংয়ে হেল্প করে ওভারঅল।
তো আমাদের ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, মানে ওখানে প্রবলেম হতে পারে, মোটর লিসান হতে পারে, লোয়ার মোটর, আপার মোটর, এনিথিং। হ্যাঁ, নর্মালি সেরিবেলামের ক্ষেত্রে হলে লোয়ার মোটর এদিকে নিচের দিকে হবে, সব তখন ওগুলো দেখে নেবে। বাট তো ওভারঅল তোমাদের এখন এত অবধি হয়েছে, এন্টেরিক পার করে আমরা CN12 অবধি এসেছি। বাট তোমাদের যখন পরীক্ষা হলে জিজ্ঞেস করা হচ্ছে, কয়েকজন ছাড়া অনেকে বেসিক ভুলে যাচ্ছ, থিওরি অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, বাট লোকে যেগুলো মেনলি ভুলে যাচ্ছে সেগুলো হচ্ছে বেসিক কিছু, যেমন অ্যাবডোমেনের টেস্ট করছে, হ্যাঁ, বাট পা ভাঁজ করা ভুলে যাচ্ছে। 10 জনের 2 জন না 3 জন করেছে, বাট ক্লাসে সবসময় বলা হয়েছে যে আগে পশ্চারটাকে ঠিক করো, যা টেস্ট করছো। পা ভাঁজ করতে হয় তো, ইম্পর্টেন্স অফ ফোল্ডিং দ্য লেগস বারবার করে বলা হয়েছে। কেন? যখনই তুমি লেগস ফোল্ড করছো তোমার অর্গানগুলো আরও প্রমিনেন্ট হচ্ছে, তো তুমি সেইটা করতেই হবে, ঠিক আছে। মাথাটা এই যে বাঁদিকে ঘোরানো, তারপরে পয়েন্টগুলো অনেকে বাদ দিয়ে দিচ্ছ, বিকজ তুমি যখনই এই সমস্ত জেনারেল এক্সামিনেশন পয়েন্ট বাদ দেবে তখনই অনেক জিনিস তোমার মাথা থেকে ওখানে বাদ চলে যাবে। যেমন অনেকে ফোকাসড হয়ে এসেছিল যে ট্রাইজেমিনাল বা ফেসিয়াল পড়েছে, বা ট্রাইজেমিনাল ফেসিয়াল যখনই আমি করতে বলছি ডাইরেক্ট ওরা মোটর ফাংশন চেক করছে, ওকে, সেন্সারি ফাংশনগুলো চেক করতে ভুলে যাচ্ছে। হাতে গোনা কয়েকজন সেন্সারি ফাংশন চেক করেছে, লাইক এই যে তুলো দিয়ে ওগুলো দিয়ে করা রিফ্লেক্স তারা বলছে, বাট বেসিক কিছু জিনিস তারা মিস করে আছে, বিকজ তারা ওই যে জেনারেল এক্সামিনেশনটা ভালো করে পড়েনি, ভুলে গেছে, ভেবেছে আমি তো আমার ফাংশনাল চেক করে দিলেই হয়ে যাবে। বাট না, তোমাকে ওই এরিয়াগুলোতে তোমার দেখতে হবে না, টাচ, পেন, টেম্পারেচার, সেন্সিটিভিটি, এসবগুলো তো তোমাকে দেখতে হবে, এগুলো তো জেনারেল এক্সামিনেশনের মধ্যেই, ঠিক আছে, সেন্সারি। বাট ওভারঅল এইগুলো ভুলে যাচ্ছে অনেকে। তারপর জেনারেল এক্সামিনেশনে আরও অনেক জিনিস দেখতে হয়, যেটা হচ্ছে গিয়ে এখানে আমি ওয়েট করছিলাম তোমরা বলবে, বাট এগুলো বলোনি। সেটা হচ্ছে ওভারঅল আমরা যে ইন্সপেকশানে একগাদা জিনিস আমরা যেগুলো করি সেগুলো জেনারেলের সাথে রিলেটেড। কি কি? ওই যে সোয়েলিং ফোয়েলিং, কোনো ভিজিবল আছে কিনা, কোনো ভিজিবল পেরিস্টালসিস বা ভিজিবল কোনো মুভমেন্ট আছে কিনা, কোনো স্কার মার্কস বা কিছু আছে কিনা, এগুলো সবই কিন্তু তোমার ওই যে জেনারেল আমি প্যালাডিক্টাস জন্ডিস আনেছি সেখানেই সব পড়বে। ওখানে পয়েন্টগুলো আমি বলিনি, কারণ আমি ভাবছিলাম তোমরা কেউ বলবে, সব ওখানে বলা হয়েছিল, তাই তো। প্যালার দেখছো, ইকটেরাস দেখছো, তুমি কেন কোনো কাটা সাইন আছে কিনা, কেন কোনো প্রিভিয়াস স্কার মার্কস দেখবে না? যাদের এত হচ্ছে গিয়ে সি সেকশন হয় সবারই এখানে থাকবে একটা কাটা দাগ থাকবে, বাজেভাবে কোনো উটি হয়েছিল, কোনো প্লেট বসে আছে পায়ে হাতে, এত আটিয়ে মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত জায়গায় লোকের ইনজুরি হচ্ছে, কোনো পেসমেকার বসানো আছে সেখানেও সোয়েলিং থাকতে পারে। তো এই সমস্তগুলো নাও যখনই তোমরা এটা আলাদা করে, ওটা তো জেনারেল এক্সামিনেশনে ছিল ভেবে নিচ্ছ, তখনই সেই জিনিসগুলো তোমরা সিস্টেমিকের সময় আর চেক করছো না। জেনারেল অ্যান্ড সিস্টেমিক ইজ নট ডিফারেন্ট। জেনারেল একটা বলা হয়েছে বিকজ অফ এভরি অর্গান দিস আর দ্য সেম, দিস শুড বি চেকড ফর এভরি সিস্টেম। সিস্টেমিক ইজ যেটা আমি আলাদা আলাদা কমপ্লেনের জন্য বললাম। কেউ যদি বলে রেসপিরেটরি সিস্টেমে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, আই শুড চেক দ্য নেসেসারি ভাইটালস অ্যান্ড অল দিস নেসেসারি থিংস, then I'll go for respiratory system examination. So you are doing the respiratory system examination, but you are missing the inspection part, because inspection is lot of corresponded and correlated with the general examination. তুমি একটা সাইজ দেখছো, শেপ দেখছো, কোনো স্পার মার্ক কাজ মার্কস নাই কিনা দেখছো, একটা টেম্পারেচার চেক করছো, মনে করো ওখানে তো তুমি হাত দিয়ে টেম্পারেচারও দেখছো, তোমার প্যালপেশনে মিস হয়ে যাচ্ছে। কেউ বলছে এখানে আমি বলিনি, ঠিক আছে, টেম্পারেচারের সাথে টেন্ডারনেস, ব্যথা আছে কিনা, কোথাও ফোলা আছে কিনা, হাত দিয়ে একটু চেক করা কোথাও লাগছে কিনা, যেখানে সিস্টেম অনুযায়ী ডিফারেন্ট জিনিস হবে, ওকে। লাইক তোমার চেস্টের সময় আমরা ভোকাল ফ্রেমিটাস, ভোকাল রেজোনেন্স আর ভোকাল ফ্রেমিটাস হচ্ছে হাত দিয়ে 1 2 3 8 9 10 ফ্রেমিটাস চেক করি। অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা কি চেক করব, কোনো হার্ডনেস আছে কিনা, ব্লাডারের জন্য হতে পারে, কোলানে খাবার আটকে গেছে, পেরিস্টালসিস হচ্ছে না, ওকে, সেইটার জন্য হতে পারে, ব্লাডার ফুলে গেছে, প্রচণ্ড জোরে বাথরুম পেয়েছে হতে পারে, বেবি আছে তাই, ওকে, একটু হার্ড আছে বা ভেতরে স্ট্রাকচার সোয়েল হয়ে আছে হতে পারে, বেবি আছে 2 মাস 3 মাসের 1.5 মাসের প্রেগন্যান্ট, বুঝতে পারা যাচ্ছে না, হ্যাঁ, বাট তুমি হাত দিয়ে ফিল করলে সে জানে। বা অনেকে আছে গরিব ফ্যামিলি মিস করে গেছে, সে জানেই না কনসেপ্ট, সে ওই টেস্ট ফেস্ট কিছু করেনি, হ্যাঁ, অনেকেই আছে, বিশ্বাস করা কঠিন, বাট অনেকেই আছে তারা 2 মাস 2.5 মাসের আগে টের পায় না, প্রচুর লোক আছে এরকম, তারা টের পায়নি, তাদের আইডিয়া নেই। তো এনিওয়ে তোমাকে সমস্ত কিছু চেক করতে হবে, দেন এগুলো অনেকে মিস করে আছে। আর বেসিক এই যে কাফ রিফ্লেক্স অ্যাবডোমেনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার হার্নিয়েশন কোনো সোয়েলিং, বাট তোমরা হচ্ছে গিয়ে
কেউই কাশতে বলেনি, পেশেন্টকে কাফ করতে অ্যাকচুয়ালি একজনও বলেনি আমি যাদেরকে জিজ্ঞেস করেছি, ঠিক আছে? এখন অনেকেই, সবাইকে তো অ্যাবডোমেন জিজ্ঞেস করিনি, বাট যাদের জিজ্ঞেস করেছি কেউ করেনি। এটা কাফ রিফ্লেক্স ভেরি ইম্পর্টেন্ট রিফ্লেক্স, সব বইতে লেখা আছে। তো এইগুলো মিস হচ্ছে কেন, মানে আমি বুঝতে পারছি না। তারপরে হচ্ছে গিয়ে আর কি জিনিস মিস হয়েছে বলছি। সিভিএস এর ক্ষেত্রে, ঠিক আছে, সিভিএস এর ক্ষেত্রে প্যালপেশনে তোমরা হচ্ছে গিয়ে প্যালপেট করছো, সব করছো, ঠিক আছে, বাট বেসিক কনসেপ্ট অনেকে বলতে পারছে না। আমাকে সেই উত্তরগুলো দাও দেখি তোমরা কেমন বলতে পারো। টেল মি যে রেসপিরেটরি সিস্টেমের অসকালটেশন আর কার্ডিওভাস্কুলার অসকালটেশনের মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ডু উই হিয়ার ইন রেসপিরেটরি অসকালটেশন? অসকালটেশন মানে কি বলো আগে? স্টেথোস্কোপ দিয়ে শোনা, হিয়ারিং উইথ দ্য স্টেথোস্কোপ ইজ কল্ড অসকালটেশন। তো হোয়াট ইজ দ্য কম্পোনেন্টস অফ রেসপিরেটরি অসকালটেশন? রেসপিরেটরি বুকে তুমি যদি বলো, ডাক্তারকে কি কখনো বলেছো ঠান্ডা লেগেছে, বলেছো স্যার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, স্টেথো দিয়ে চেক করেছে? তো কি চেক করে? তোমরা যেটা নিজেরাই করেছো কদিন আগে, বলো। নো নো নো, কি চেক করে? হোয়াট ডু ই চেক? হোয়াট ডু ই লুক ফর? হোয়াট ডু ই হিয়ার ফর? ওটা তো এরিয়া বলছো, এরিয়া ইজ রাইট, এরিয়া তো তোমরা পেরে যাবে। জাস্ট টেল মি হোয়াট ইজ দ্য পারপাস? স্টেথো বসানোর পারপাসটা কি? তোমরা নিজেরাই তো। গুড। লাংস ক্লিয়ার আছে কিনা কি করে বুঝবো? শব্দটা অন্যরকম হবে। কি কি ধরনের ব্রেথ সাউন্ড? তাহলে আমার সাউন্ড কথাটা কি আছে? ব্রেথ সাউন্ড, টু চেক ব্রেথ সাউন্ডস। তাহলে আর কার্ডিওভাস্কুলার অসকালটেশনের মেইন পারপাস কি? টু চেক হার্ট সাউন্ডস। আর তাহলে অসকালটেশনের মেইন ইম্পর্টেন্স কি? টু হিয়ার সাউন্ডস। নর্মাল সাউন্ডস একরকম বডির মধ্যে থাকে অ্যান্ড অ্যাবনর্মাল সাউন্ডস বডির মধ্যে থাকে। সো উই আর লুকিং ফর এনি কাইন্ড অফ অ্যাবনর্মালিটি ইন দোজ সাউন্ডস, তাই তো? তো এটাই যখন আমি ওখানে জিজ্ঞেস করছি বলতে পারছে না, তোমরাই বলতে পারছো না। ইজ দিস ডিফিকাল্ট? না বলার কি আছে? তো বেসিক, এটা তো তোমার ভেবেই বলা উচিত যে আমরা অসকালটেশনের উদ্দেশ্য কি? সাউন্ড। সো এনি কাইন্ড অফ অ্যাবনর্মাল সাউন্ড ইউ আর হিয়ারিং। না আমি বলছি কার্ডিওভাস্কুলারে কি সাউন্ড, বলতে পারছি না। কার্ডিওভাস্কুলারে কি সাউন্ড হয়? হার্ট সাউন্ড হয়। রেসপিরেটরিতে কি সাউন্ড? ব্রেথ সাউন্ড, বলতে পারছে না, ও তো বলতে পারেনি। তো আমি বলছি কি সাউন্ড? কি করেছিল? কেউ একটা হবে। এনিওয়ে, ফেসিয়াল নার্ভ তুমি অনেক কিছু বলতে পারিনি, ওটাতে আমি আসছি না এখনো। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে যে মিস হয়ে যাচ্ছে এগুলো। এগুলো না বলার কি আছে, মানে আমি বুঝতে পারছি না কি প্রবলেম। লাইক যখন রেসপিরেটরিতে তো আমি মানে ব্রেথ সাউন্ডে শুনবো, আর তো কিছু শোনার নেই, বাট এই ওয়ার্ডটাই মুখ থেকে স্টুডেন্টরা বার করছে না। হোয়াই? স্পেশালি এটা আমি অবাক হয়ে যাচ্ছি, অনেকে ক্লাসে আসে না, তাদের কথা আলাদা। অনেকে রেগুলার, লাইক ইউ গাইস, এ লট অফ পিপল আর রেগুলার, তাদের আমি মুখ একদম চিনি, তারাও বলতে পারছে না। এইগুলো আমি বুঝতে পারছি না কেন। ও তো বলো পড়তে পারছে না, সেসব তো আলাদা। এগুলো পড়তে লাগে একটা হার্ট কার্ডিওভাস্কুলারে অসকালটেশনে আমি হার্ট সাউন্ড শুনবো, এটার জন্য তো পড়ার কোনো দরকার নেই। আমি জানি না এটার জন্য কি পড়তে হবে। তারপর না হয় কি হার্ট সাউন্ড কি না কি সেটা আবার অনেকে বলতে পারছে যে S1 এখানে শুনতে পাবো, S2 এখানে শুনতে পাবো, বাট কি শুনবো সেটাই বলতে পারছে না। অসকালটেশনে কি শুনবো? তুমি যদি না জানো তুমি কি শুনবে, দেন হোয়াই আর ইউ চেকিং ইভেন? হ্যাঁ, এইবার আমি ধরো একটু ভেতরে ঢুকলাম যে কি কি হার্ট সাউন্ড, কি কি হার্ট সাউন্ড হয়, কোনগুলো অডিবল বলো। আবার ওই ধরনের কথাবার্তা। ফার্স্ট হার্ট সাউন্ড না সেকেন্ড হার্ট সাউন্ড? হ্যাঁ, কোনটা? দুটোই শোনা যায়, দুটোই শোনা যায়। হোয়াট ইজ লাভ? লাভ কোনটা? ইয়েস। ডাব কোনটা? লাভ আর ডাব কেন বলে? সো লাভ আর ডাব কেন ইউজ করলে কথাটা? তোমাকে তো জিজ্ঞেস করবে তুমি হঠাৎ এটা কেন বলছো। কারণ ওরকমই শোনায় তাই। অসকালটেশন, the sound itself is like that. ওকে, এনিওয়ে, তো লাভ আর ডাব বললে বুঝতে পারছো মানে অ্যান্সারটা কেমন একটা বাজে হয়ে যাচ্ছে। আমাকে 10 জনের মধ্যে 6 জন কি 7 জনই লাভ আর ডাব বলেছে। এই ধরনের অ্যান্সার দিতে কে শিখিয়েছে? লাইক রেসপিরেটরি সাউন্ড কিরকম হয় আমি বলবো? হ্যাঁ, শো শো করে আওয়াজ হয়।
আমি একটা টার্ম ইউজ করব, লাইক স্যার ভেসিকুলার ব্রেথ সাউন্ড হয়, রাইট? বুকের মধ্যে শোষো করেই শোনা যায়, বাট তুমি কি বলবে এটা? তো ওয়াই আর ইউ আস্কিং লাভ অ্যান্ড ডাব? ওকে, বিকজ ওরকম ভাবে আওয়াজ হয়, পেটের মধ্যে কিরম আওয়াজ হয়, পেরিস্টালটিক সাউন্ড তুমি অল্প অল্প শুনতে হবে, তুমি কি বলবে গুলগুল করে? ইউজ টার্মস. লাভ অ্যান্ড ডাব ইজ এ টার্ম, বাট দ্যাটস নট অফিসিয়াল টার্ম. অফিসিয়াল টার্ম ইজ ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট। তেমনি লাংসে ব্রিথিং সাউন্ডস, ভেসিকুলার ব্রেথ সাউন্ড যেটা শোনা যায়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অ্যাবনর্মাল। অনেককে জিজ্ঞেস করলাম কেন ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অ্যাবনর্মাল, বলতে পারছে না। বাট আই হোপ ইউ হ্যাভ বিন টকড অ্যাবাউট ডেড স্পেসেস। ডেড স্পেস আছে, ব্রঙ্কিয়াল ট্রি, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি। এই বলো ডেড স্পেস কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট, মানে ডেডস কেন বলছে, ওয়াই দ্য স্পেস ইজ ডেড বলো? গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলে ওটাকে, ট্রান্সপোর্ট, ঠিকই বলেছো, ট্রান্সপোর্ট অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জের ইম্পর্টেন্স কি? গুড, ওই তো হার্ট থেকে পালমোনারি আর্টারি ইমপিওর ব্লাড অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে লাংসে যাচ্ছে, দেন লাংসে আমার এক্সচেঞ্জ হচ্ছে। এয়ার থেকে আমরা যেটা নিচ্ছি সেটাতে কি বেশি থাকে? অক্সিজেন। এখানেও লেমনের মতো বলবে, অক্সিজেন থাকে, অক্সিজেন। তো বাইরে যেটা আমরা নিচ্ছি সেটা অক্সিজেন থাকে। তো হেসেই মরে যাচ্ছে দেখে, তুই ভাব, মানে এবার আমি তোরই হাসি পাচ্ছে, আমি টিচার, আমি কি করব, আমি ফ্রাস্ট্রেটেড। এনিওয়ে, হ্যাঁ, তো এখানে হচ্ছে, হ্যাঁ এনিওয়ে যাকে আমাদের অক্সিজেন থাকে বাইরের এতে, হ্যাঁ। তো অক্সিজেনটা যখন আমাদের যাচ্ছে কি হয় আমার ওখানে অ্যালভিওলাতে কি হয়, ওখানে আমাদের যে ব্লাডটা আসছে, যে ব্লাড ভেসেলটা অ্যালভিওলাইগুলো এরকম থাকে, ওর পাশ দিয়ে ব্লাড ভেসেলগুলো যায় যেখানে আমার এক্সচেঞ্জটা হচ্ছে। সো এক্সচেঞ্জ অফ হোয়াট? এই যে আমার এখানে যে বাইরে বডির মধ্যে যে ব্লাড যে ইমপিওর ব্লাডটার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যেটা অনেক বেশি ছিল, আর এখানে আমার অক্সিজেন ছিল। অ্যালভিওলাইতে আলটিমেটলি তো অক্সিজেনওয়ালা ব্লাড ইয়েটাই আসছে, হাওয়াটা। সো এয়ার থেকে ওখান থেকে অক্সিজেনটা আমার এখানে চলে আসছে, হয় না? তো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হয়েই তো আবার পালমোনারি ভেন দিয়ে এলো। তো এই জিনিসটা হচ্ছে, তো এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যে ইমপিওরনেসটা ওটা ওদিকে চলে যাচ্ছে। তারপর আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি, ওকে, এক্সেল করছি, তখন এই কার্বন ডাইঅক্সাইড কেন আমাদের এক্সেলের সাথে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, অক্সিজেনটা ঢুকছে, ওটা কোথায় যাচ্ছে? হাউ ইজ ইট রিপ্লেসড? ইটস রিপ্লেস লাইক দ্যাট। অক্সিজেন আসছে, এদিক থেকে আমার কার্বন ডাইঅক্সাইডের ব্লাড আসছে, ওই যে যে ডিফিউশন ট্রান্সপোর্ট যেটা বললো, ওখান দিয়ে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। হোয়াট ইজ দ্য এক্সচেঞ্জ? কার্বন ডাইঅক্সাইড গোজ ফ্রম দ্য ভেসেলস টু দ্য অ্যালভিওলে অ্যান্ড দ্য অ্যালভিওলার অক্সিজেন গেটস টু দ্য ব্লাড। তাহলে ব্লাড আমার এখন অক্সিজেনেটেড হয়ে গেল, ফিরে আবার পালমোনারি ভেন দিয়ে ইটস রেডি টু সার্কুলেট। অ্যান্ড তোমার যে বডির মধ্যে তোমার যে অক্সিজেনটা ঢুকেছিল ওটা চলে গেল আর কার্বন ডাইঅক্সাইড চলে এলো। নাও তুমি তো এটা রাখতে পারবে না, হোয়াই ডু ইউ এক্সেল? এটাকে আমি বডির মধ্যে রাখতে পারবো? আই নিড টু এক্সেল। ওটাকে আমি বার করে দিলাম, দেন আবার আমি ফ্রেশ নিচ্ছি, আবার এটা আসছে। একটা কার্ডিয়াক সাইকেল অনলি 0.8 সেকেন্ড লাগে। এবার তুমি রিলেট করতে পারবে যে কতক্ষণ লাগলো। সো কার্ডিয়াক সাইকেলও অত স্পিডেই হচ্ছে, কারণ এক একটা নিঃশ্বাসের সাথে সাথে একবার করে এক্সচেঞ্জ হচ্ছে। আইডিয়ালি মানে একবার করে হয় না, মাল্টিপল এক্সচেঞ্জ হয়। বাট মানে আমি যদি একটা বেসিক ধারণা পেতে চাই যে ওইভাবে যে অল দ্য অ্যালভিওলি আর ওয়ার্কিং অ্যাট দ্য সেম, এইভাবে যদি আমি একটা 1 ইউনিট হিসাবে ভাবি অ্যালভিওলাইগুলোকে, দেন এটাই হচ্ছে। আমি নিচ্ছি, এক্সচেঞ্জ হচ্ছে, চলে যাচ্ছে, ওইখানে টোটাল 0.8 সেকেন্ড লাগে, আর আমাদের নিঃশ্বাসে যেইটুকু সময় লাগে এর মধ্যে এক একটা করে সাইকেল কমপ্লিট হচ্ছে। বিকজ যদি আমার এখানে ডিঅক্সিজেনেটেড ওইটুকু টাইমের মধ্যে না করতে পারে, তাহলে তো আমার কার্ডিয়াক সাইকেল হ্যাম্পার হয়ে যাবে, তাই না? বিকজ লাংস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কার্ডিয়াক সাইকেল। তো ওইটুকুর মধ্যে আমার লাংসকেও কাজ করতে হবে, একটা নিঃশ্বাসের মধ্যেই আমাকে পুরো করে নিতে হবে, বুঝতে পেরেছো? সো দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। এই বেসিকটা এগুলো তো তোমাদের এমনি মানে মাথায় থাকা উচিত। এগুলো 11-12 আমরা যখন পড়তাম, আমি জানি না আমার মনে হতো কেন হচ্ছে, অনেক জিজ্ঞেস করতাম আমি, তো হয়তো তাই খুঁচিয়ে খুঁচিয়ে আমি জেনেছিলাম। এনিওয়ে, এবার বুঝতে পারলে কিভাবে কি হয়। তো আমরা যেটা যাচ্ছিলাম যে ভেসিকেল, তো ভেসিকেলগুলো কোথায় থাকে? আলটিমেটলি অ্যালভিওলাই। তো ওই এরিয়াগুলোতে তাহলে আমার এক্সচেঞ্জ হচ্ছে। এই এক্সচেঞ্জটা আপ টু কোথা অবধি হয়? ব্রঙ্কিওলস গুলোতেই হয়, তার ওপরে একটা লেভেল অবধি
আমাদের কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, লাইক আমাদের নাক থেকে বা মুখ থেকে। মুখে তো এমনি আমরা নর্মাল নিঃশ্বাস নেওয়ার কথা নয়, আমরা তাও নিই। নর্মালি আমরা নস্ট্রিল ধরবো এয়ার ঢোকার রাস্তা হিসাবে। তো ফ্রম দ্য নস্ট্রিল আমাদের ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রি, যেটা টোটাল ট্রি আমাদের স্টার্ট হয়, ওখান থেকে আমাকে হচ্ছে কি ন্যাজোফ্যারিংস ফ্যারিংস ওগুলো সব পেরিয়ে নিচে আসে। দেন আমাদের হচ্ছে গিয়ে দুটো রাস্তা থাকে, একটা ইসোফেগাস আর একটা ট্র্যাকিয়া, পরপর থাকে। ইসোফেগাস সামনে থাকে না, ট্র্যাকিয়া সামনে থাকে? ট্র্যাকিয়া সামনে থাকে, হাত দিয়ে ট্র্যাকিয়া পাও, বলেছিলাম তো ওখানে যে ওর পেছনেই ইসোফেগাস আছে, ঠিক আছে? তো ট্র্যাকিয়াটা ওই জন্য আমরা পাই এইখানে। তো ট্র্যাকিয়া ওখানে একটা এপিগ্লটিস থাকে, তোমরা সব পড়েছো, যাতে ফুড পার্টিকেলস হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়ার মধ্যে ঢুকে যেতে না পারে, ব্রঙ্কিওলসের মধ্যে না চলে আসে, ট্র্যাকিয়ার মধ্যে না চলে আসে। তো আমার ওই জন্য ওখানে আটকাতে হবে যাতে ট্র্যাকিয়া না ঢুকে যায়। ট্র্যাকিয়া ঢুকলে কি হবে? চোখ পড়ে যাবে পেশেন্ট, কারণ যে রাস্তায় ওটা নয় তো আমার ওখানে অক্সিজেনের এক্সচেঞ্জ হচ্ছে, ওখানে আমার যদি ওটা ঢোকে কেন চোখ করবে বা কেন কাশবে? বিকজ দ্য ট্র্যাকিয়া উইল ট্রাই টু এক্সপেল দ্য বডি। আমরা কোনো কাশি মানে কি, আমাদের গলায় যখন কোনো অসুবিধা হচ্ছে আমরা যে কাশছি, এটাও কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম। বডি চেষ্টা করছে যে ভেতরে যেটা অসুবিধা করছে ওটাকে কাফ করে তুলে দিতে। কাশি, বমি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব প্রোটেক্টিভ মেকানিজম। বমি প্রোটেক্টিভ, ভমিটিং হোয়াই প্রোটেক্টিভ? ভেতরে যা ইম্পিউরিটি আছে ও চেষ্টা করছে বমি করে বার করে দেবে, বডি ওই জন্য তুলে দিচ্ছে জোর করে। তারপরে যদি হচ্ছে না, আমরা গ্যাস্ট্রিক লাভাজ এগুলো ট্রাই করি, তোমরা হয়তো পড়বে। লাভাজ মানে ওই নলফল ঢুকিয়ে দেখবে এখানে সিরিঞ্জ দিয়ে এখানে টানে, ওখান দিয়ে সিরিঞ্জে উঠে আসে ফ্লুইডগুলো বা ইমপিওর এগুলো, ওগুলো সব হয়, ঠিক আছে? বা ড্রেন করে দিয়ে রেখে দেয়। এনিওয়ে, বাট ভমিটিং, কাফিং এগুলো হবে। তো কাফিং আটকানোর জন্য যাতে না ঢোকে ওখানে, আর সেইটা করতে গিয়ে পেশেন্ট চোখ করে যেতে পারে, বাট এটা সেন্সিটিভ এরিয়া, সেই জন্য ওখানে এপিগ্লটিস থাকে। দেন আমাদের কিন্তু এনি গ্যাসিয়াস এক্সচেঞ্জ উইল নট স্টার্ট আনটিল ব্রঙ্কিয়াল ওখানে পৌঁছাবে। তো ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, ব্রঙ্কিয়াল এরিয়াতে আমার কিন্তু হবে না, ট্র্যাকিয়াতেও হবে না, ব্রঙ্কিয়াতেও হবে না, একমাত্র হচ্ছে কি একদম নিচে অ্যালভিওলাইতে গিয়ে তবে, অ্যালভিওলার ভেসিকেলসে গিয়ে তবে হবে এক্সচেঞ্জ। সো অল অফ দিস স্পেসেস আর ডেড স্পেস। তো সেই জন্য এনি কাইন্ড অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডস নট পসিবল, ঠিক আছে? ওকে, ব্রেথ সাউন্ডস হচ্ছে গিয়ে ভেসিকুলার ব্রেথ সাউন্ডস হবে। এখানে যেহেতু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এখানে কোনো অ্যাবনর্মাল সাউন্ড আমাদের পক্ষে পাওয়া, মানে সাউন্ড পাওয়াই সম্ভব নয়। বাট স্টিল আমরা ব্রঙ্কিয়াল ব্রিদিং করছি, তার মানে কিছু একটা খুবই বাজেভাবে প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়তো হচ্ছে না, বাট স্টিল উই আর ট্রাইং টু ব্রিথ ফ্রম দ্য আপার পার্ট অফ আওয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, দ্যাটস নট নর্মাল। ওই জন্যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ইজ অ্যাবনর্মাল, ঠিক আছে? তো উই লুক ফর ভেসিকুলার ব্রেথ সাউন্ডস অ্যান্ড হার্ট সাউন্ডস when you auscultate the chest area. এবার তুমি সিস্টেম স্পেসিফিক চলে আসো। কার্ডিওভাস্কুলার হলে S1 S2। এবার আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যে অনেককে জিজ্ঞেস করেছি যে S1 S2 মানে হার্ট সাউন্ডটাই তো অনেকে বলেনি, লাভ ডাব ফাব বলেছে। তা আমি বলেছি ঠিক আছে কোথায় শুনবে এই যে লাভ বা ফার্স্ট হার্ট সাউন্ড, কোথায় শুনবে? বুকের মধ্যে আমি কোথায় বসালে আমার হার্ট সাউন্ড শোনা যায়? সব জায়গাতেই শোনা যায়, এখানে বসালেও তো আমি হার্টবিট পাবো শুনতে। দেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পুটিং ইট ইন স্পেসিফিক প্লেসেস? কেন বলছে যে এরকম জায়গাতেই রাখো? কেন তোমাকে ওই যে লেফট ফিফথ ইন্টারকস্টাল যেটা বললো, কেন ওই এরিয়াগুলোকে স্পেসিফাই করা হয়েছে? হোয়াই? গুড, প্রমিনেন্ট সাউন্ড পাওয়া যাবে তাই। বিকজ আমি এখানেও পেতে পারি, এখানেও পেতে পারি, বাট S1 S2 মাল্টিপল সাউন্ড হচ্ছে, হার্ট সাউন্ড হচ্ছে, চেস্ট সাউন্ড হচ্ছে, সব রকম সাউন্ড হচ্ছে। তো সাউন্ড মাফেলড হতে পারে, ঠিকঠাক করে নাও পেতে পারি। সো পারফেক্ট সাউন্ড পাওয়ার জন্য এক্স্যাক্ট যে অরিজিন সাউন্ডটার, সেই সাউন্ডটার অরিজিনের জায়গাটাকে আমাকে যদি পুট করি, দেন আই উইল গেট দ্য ম্যাক্সিমাম। ধরো একটা দেওয়ালের পেছনে আওয়াজ হচ্ছে, 3-4 রকম আওয়াজ হচ্ছে, তো বেস্ট আওয়াজ আমি যে কোথায় পাবো? ধরো একটা পাখি ডাকছে, একজন বাঁশি বাজছে, 4-5 রকম আওয়াজ হচ্ছে, বাট আমি যে জিনিসটা ফোকাস করছি সেই জিনিসটা সেখানেই পাবো না, যে ঠিক দেওয়ালের পেছনে যেখানটা ওই কাজটা করছে। ধরো 1 2 3 4 5 জনকে বসে দিয়েছি, 5 জন 5টা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। হুইচ এভার ইনস্ট্রুমেন্ট আই ওয়ান্ট টু হিয়ার, আই উইল হিয়ার বেস্ট ইফ আই স্ট্যান্ড ইন এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ দ্যাট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড পুট মাই ইয়ার দেয়ার। ইয়োর স্টেথোস্কোপ ইজ নাথিং বাট আ ইয়ার, মেকানিক্যাল ইয়ার। ওটা তুমি পুট করে ওই ইয়ার দিয়ে রাস্তা বানিয়ে এটা কানে দিয়ে শুনছো, তাই তো? তো আমাকে এক্স্যাক্ট যদি আমি ওই সাউন্ডটা সবচেয়ে ভালো অ্যাসেস করতে চাই,
দেন আমাকে ওই সাউন্ডটা যে জায়গাটার ওপরে হচ্ছে সেই জায়গাটার ওপরে বসাতে হবে। সো ফার্স্ট হার্ট সাউন্ড কোন কোন এরিয়াতে হয়, কেন হয়, ফার্স্টলি আমাকে বলো। কেন হয় ফার্স্ট হার্ট সাউন্ড? তো ইজি, তো তোমাদের তো একদম ফিজিওলজিক্যালি রিলেট করে বলেছিলাম। ফার্স্ট হার্ট সাউন্ড বলো, ও পারবে, বলো। অ্যান্ড mitral. So bicuspid and tricuspid valve, what? It makes that sound, but when? কখন সাউন্ড করবে? আর কোনো আওয়াজ হয় না, ওকে, বন্ধ হওয়ার আওয়াজ। So closing of mitral and tricuspid valves makes the sound one, first heart sound, not the opening. Opening কি? এটা তো এরকম ভাবে আছে, ব্লাড ওপর থেকে এলো, ওপেনিং হয়ে গেল। ও তুমি যেটা বলছো সেটা হচ্ছে ওই যে পড়ছে, ব্লাড পড়ার সময় ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ওখানে একটা তুমি এক্সট্রা আওয়াজ শুনতে পারো, সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজে একটা আলাদা আওয়াজ শুনতে পারো। হ্যাঁ, সেগুলো নর্মালি শোনা যায় না, ওই যে S3 S4 নর্মালি শোনা যায় না, ঠিক আছে। বাট তোমার এই যে বন্ধ হচ্ছে জোরে, ওই জায়গাটা হচ্ছে S1, ঠিক আছে। সো আমার তাহলে দুটো এরিয়াতে আমার হচ্ছে, একটা হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া অ্যান্ড বাইকাসপিড এরিয়া, লেফট সাইডে বাইকাসপিড, রাইট সাইডে ট্রাইকাসপিড। সো ওভার দোজ এরিয়াস, তো ভেবে নাও এটা একটা দেওয়াল, ও পেছনে বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে। তো আমি যদি ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে চাই, আমাকে এক্স্যাক্টলি আইদার মাইট্রাল এরিয়া বা ট্রাইকাসপিড এরিয়ার উপরে রাখতে হবে। অনলি দেন আই ক্যান হিয়ার দ্য বেস্ট S1 সাউন্ড, বিকজ জাস্ট বিনিথ দেম ওইটা হচ্ছে, ওকে। সেই জন্যে আমরা ফিফথ ইন্টারকস্টাল লেফটে বসাই, কারণ ওখানে কোন ভালভ থাকে, লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেসে লেফট সাইডে কোন ভালভ থাকার কথা, বাইকাসপিড বা মাইট্রাল, মাইট্রাল এরিয়া, ওই জন্যই তো নাম দিয়েছে মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া। হোয়াট ইজ ইউর ট্রাইকাসপিড এরিয়া? বাট চেস্ট ওয়াল হিসাবে যদি, ওকে, so it's around right fourth or right fifth intercostal space, around right fourth or right fifth, but not exactly too much on the right side, midline এর আশেপাশে, because the heart ends here, এরকম ভাবে এখানেই এন্ড হয়ে যায়, তো খুব বেশি ডান দিকে আসবে না, মিডলাইনের আশেপাশে লিটল বিট এরিয়া, যেখানে মাইট্রাল এরিয়াটা একটু এদিকেও বাড়তেও পারে। মাইট্রাল এরিয়া এতটা মতো এরিয়া আমার ফোকাস থাকে, কারণ এখানে স্টারনাম আছে, তো অনেকটা এরিয়া কাভার হয়ে যায়, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, এই দুটো এরিয়াতে আমরা পাবো হচ্ছে কি ফার্স্ট হার্ট সাউন্ড। কেন বোঝা গেল? বিকজ অনলি দোজ স্ট্রাকচারস মেক দ্য ফার্স্ট হার্ট সাউন্ড। নাও সেকেন্ড হার্ট সাউন্ড কোন কোন স্ট্রাকচারের জন্য হয় মনে রাখবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লোজার, অলওয়েজ ক্লোজারের জন্য হচ্ছে, কারণ ওপেনিং এ আওয়াজ হয় না, ওই যে ক্লোজারে আওয়াজ হয়, ঠিক আছে। সো ক্লোজ অফ সেমিলুনার ভালভস। এবার বলো সেমিলুনার ভালভস আমার কোথায় কোথায় ছিল? পালমানারি আর্টারির ওখানে ছিল, তারপরে হচ্ছে গিয়ে তোমার পালমানারি ভেন্সের ওখানে ছিল, তারপরে হচ্ছে তোমার SVC IVCর ওখানে ছিল। সো অল অফ দিস এরিয়াস আর except the pulmonary area, okay, sorry, pulmonary area na, except the opening of pulmonary artery, all the other semilunar areas are above. Now pulmonary artery যেখানে আছে ওখানে অলরেডি S1 হচ্ছে, tricuspid and mitral both are placed close to that area, actually হার্ট দেখেছো এইটুকু হয়। সো আমরা যেটা ভাবছি অনেকটা জায়গার ডিফারেন্স আছে, নট এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের যে অ্যাওর্টিক পালমোনারি আর্টারি ওপেনিং আর আমাদের যে মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড এরিয়া হয়তো এইটুকু হয়তো গ্যাপ আছে, ওখানে যদি আমি স্টেথো দিয়ে দিই তাহলে আমি ভালো করে ওই সেমিলুনার ভাবটা ক্লোজারটা শুনতে পাবো না, বিকজ অলরেডি কোনো ওভারল্যাপ হচ্ছে না, মাইট্রাল এরিয়া ট্রাইকাসপিড এরিয়া ইজ ভেরি ক্লোজ। বাট একটু ওপরে যদি আমি উঠি, দেন আমার পালমোনারি এরিয়া অ্যান্ড অ্যাওর্টিক এরিয়া, সো এই দুটো এরিয়া আমার দুই সাইডে আছে। সেই দুটো এরিয়ার জন্য ওই এরিয়াগুলোতে যে সেমিলুনার ভালভগুলো হচ্ছে, দে আর নট হিন্ডার্ড বাই দ্য আদার ভালভ ক্লোজার, বিকজ দে আর সিচুয়েটেড এ লিটল বিট ফার। সেই জন্যে আমরা ওপরের দুটো এরিয়াতেই আমরা S2 শুনতে পারি। তো পালমোনারি এরিয়া কোন দিকটাকে বলবো? অলওয়েজ বাঁ দিকটাকে বলবো। অ্যাওর্টিক এরিয়া ডান দিকটাকে বলবো, কারণ এখানে আর্চ অফ অ্যাওর্টা থাকে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। সো এই জন্য আমি স্পেসিফিক্যালি S2 আর S1 এর উপরে বসাচ্ছি, নাহলে আমি এখানে বসালে কি ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পাবো না? ডেফিনেটলি পাবো। বাট কার্ডিওলজিস্টরা, তোমরা ফার্স্ট ইয়ার, ইউ আর হিয়ারিং টু ওকে রিমেম্বার দ্য সাউন্ড, টু নো দ্য সাউন্ড, বাট অ্যাকচুয়াল অসকালটেশনের ইম্পর্টেন্স কি, যেটা ফার্স্ট লাইনে বলেছিলাম, টু ডিটেক্ট এনি অ্যাবনর্মাল হিয়ারিং, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড।
সেটার জন্য তোমাকে, তার মানে দিস ইজ এ ডায়াগনস্টিক প্রসিডিওর। তোমাদের ক্ষেত্রে এখন ডায়াগনস্টিক নয়, তোমাদের ক্ষেত্রে এখন আন্ডারস্ট্যান্ডিং। তোমরা নর্মালটাকে বুঝতে শিখলে, নর্মালটা কানে বসে গেলে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড না কি আচ্ছা এটা তো নর্মাল লাগছে না। ওকে, সো ডায়াগনস্টিক প্রসিডিওর পারফেক্ট হতে হবে। তার জন্য তোমাকে ইউ হ্যাভ টু অলওয়েজ লিসেন দ্য বেস্ট সাউন্ড, বিকজ অনলি দেন ইউ উইল হিয়ার এনি কাইন্ড অফ মারমার ইফ পসিবল। সেই জন্য আমরা স্পেসিফিক ওই এরিয়াগুলোর উপরে ফোকাস করি, বাট আদারওয়াইজ আমি এখানে বসালেও সব শুনতে পাবো, এখানে বসালেও সব শুনতে পাবো, ঠিক আছে। তো স্পেসিফিক্যালি ওই এরিয়ার উপরে কেন বসাচ্ছি সেটাও অনেকে বলতে পারছে না। এগুলো তো এগুলোর জন্য তো আমার মনে হয় না পড়তে লাগে, রাইট? কারণ এগুলো অলরেডি তোমাদের ইনফরমেশন সবই তোমরা জানো, কোথায় কি আছে এগুলো তো তোমরা জানো। জানি না তোমরা হয়তো মুখস্থ করছো বা অনেক পড়াশোনার প্রেশার বেশি হয়ে গেছে, বিকজ আজকে এইগুলো যেগুলো বললাম আমার তো মনে হয় না একটাও পড়ে আসার দরকার আছে। কারণ এইটুকুর জন্য যেগুলো পড়ার সেগুলো তোমরা 11-12 পড়ে নিয়েছো এবং এখনও অনেকটাই ক্লাস হয়ে গেছে। তো বেসিক কোথায় কোন হার্ট সাউন্ড হয়, কোনটার কারণে কি হয়, ক ধরনের হার্ট সাউন্ড, কোনটার জন্য কি আওয়াজ হচ্ছে, এগুলো তোমরা এখনো পর্যন্ত জানো। ব্রেথ সাউন্ডের ক্ষেত্রেও তাই, ব্রঙ্কিয়াল, ভেসিকুলার, গ্যাসিয়াস এক্সটেনশন যে ওখানে হচ্ছে সেই জন্যে যে আমার ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা অ্যাবনর্মাল, ভেসিকুলারটা নর্মাল, বা এক্সচেঞ্জের যে প্রসিডিওরটা বেসিক প্রসিডিওর, কেন ডেড স্পেস, কোশ্চেন আছে তো, ডেড স্পেস শর্ট নোট আছে তো, ফিজিওলজিক্যাল ডেড স্পেস, অ্যানাটমিক্যাল ডেড স্পেস আবার আলাদা আলাদা আছে, ঠিক আছে, এগুলো পড়বে, এগুলো তোমাদের সব শর্ট নোট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল ডেড স্পেস। প্যাথোলজিক্যাল ডেড স্পেস হচ্ছে এই ধরনের ডেড স্পেস যেগুলো হচ্ছে গিয়ে আইডিয়ালি আমার যেখানে এক্সচেঞ্জ হওয়ার কথা বাট হচ্ছে না কোনো ডিজিজের কারণে, সেগুলোকে প্যাথোলজিক্যাল ডেড স্পেস বলছে। এগুলো সব কোশ্চেন আছে আমাদের বইতে, সব আছে। এনিওয়ে, তো এগুলো তো হচ্ছে এই প্রবলেম হচ্ছে। আর ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে তারপরে হ্যাঁ কিছু কিছু জিনিস তোমরা বেসিক ভুলে যাচ্ছ, যেগুলো যে কারণে আমি অলরেডি রিজন দিয়ে দিয়ে বুঝিয়েছি, মুখস্থ করার মতো করেও নয়, যে যখনই তুমি কোনো টেস্ট করছো পায়ের বা অ্যাবডোমেনের, পা ভাঁজ করে নেবে প্রমিনেন্স করার জন্য, যখনই তুমি পিঠের রেসপিরেটরি কোনো টেস্ট করছো অলওয়েজ এরকম করবে, নাহলে ইন্ট্রাস্ক্যাপুলার এরিয়াটা তুমি শুনতেই পাবে না। কারণ অনেকেই করছে না, কমফোর্টেবলি বসে করে দিচ্ছে, একজন শুয়ে শুয়ে রেসপিরেটরি অসকালটেট করছিল, সে ঠিক আছে তুমি শুয়ে শুয়ে করো, বাট তাকে যে ব্যাকটাও চেক করতে হবে ভুলেই গেছে। এগুলো মানে তুমি ভুল করো বাট এইগুলো ভুলো না, বিকজ দ্য ব্যাক চেস্ট ওয়াল ইজ অলসো চেস্ট ওয়াল। আমাকে একজন ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে যে স্যার আমি যদি এইখানটা মিস করে যাই, এই যে অ্যাক্সিলারি ইনফার অ্যাক্সিলারি, অনেক আমাকে বলেছে যে স্যার এখানে বসানোর ইম্পর্টেন্স। আমি বললাম এখানে বসানোর ইম্পর্টেন্স হচ্ছে, আমি বলে দিলাম যে, আমি বললাম ক্লাসে তো বলেছিলাম, বলছে স্যার শুনিনি। বললাম তাহলে শোনো, এইখানে যদি থাকে, ধরো এইটুকু এরিয়াতে কোনো জল জমে আছে, হতেই পারে জাস্ট দ্য লোয়ার লোব, রাইট সাইড অফ লোয়ার লোব সামান্য একটু জল জমে আছে, তো তুমি কি পুরো হার্টে অ্যাবনর্মাল সাউন্ড পাবে? তোমাকে এইখানে স্টেথো বসাতে হবে, সেটাও তুমি অ্যাবনর্মাল বুঝতে পারবে অনলি হোয়েন ইউ কম্পেয়ার দিস উইথ দিস। তো তোমার কম্প্যারিজনেরও ইম্পর্টেন্স তুমি বুঝতে পারলে। এখন এ লিটল বিট অফ ওয়াটার আগার পেছনে একদমখানে জমে থাকে, তো তুমি সামনে নাই পেতে পারো সেটার জন্য অ্যাবনর্মাল সাউন্ড। তো তুমি যদি সবগুলো এরিয়া চেক না করো, হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড? ছোট বড় অ্যামাউন্টে ফ্লুইড হলে না হয় তোমার চোখে মানে কানে ধরা পড়ে যাবে, বাট ছোট অ্যামাউন্ট অফ ফ্লুইড হলে না, তুমি বলতে পারো স্যার আরও তো অনেক প্রসিডিওর আছে, ডেফিনেটলি আছে। এই যেগুলো কবে আবিষ্কার হয়েছিল, এগুলো করতো কবে, যখন এত মেশিনারি ছিল না, তখন ওই শুনে শুনে পারকাস করে করে, এই যে শিফটিং ডালনেস, কেন ওটার ইম্পর্টেন্স মেনলি ট্যাপ করার জন্য। অনেক গ্রামে ফ্রামে দূরে এখনও ইউএসজি পিএসজি সম্ভব নয়, বাট পেশেন্টকে ইমিডিয়েট লাভ করতে হবে। ওয়ার্ডে, আমাদেরই ওয়ার্ডে, ইনফেকশাস ওয়ার্ডে আমি যখন কাজ করতাম, হিউজ অ্যাসাইটিস, পেশেন্ট ছটফট করছে, তো আমি তখন ইউএসজি কখন করাবো? রাত্রি 10টা বাজে, ইউএসজি হবে না তখন, পসিবল না, লোক নেই করার ইউএসজি। সবচেয়ে বড় কথা, বেসরকারিতে কতটা হয় মানে হওয়া সম্ভব কিনা রাত্রি 10টায় হট করে ইউএসজি করার জন্য তো কোয়ালিফাইড লোক লাগবে, এখানেও হয় না, রাত্রি 10টায় কোনো ওয়ার্ডে তুমি ইউএসজি পাবে না। ইভেন ইসিজিও তো বেড সাইড আমরাই শিখে নিয়েছিলাম, আমি ইসিজি করতাম, বিকেল 4টের পর ইসিজির লোক ছিল না, তো আমি শিখে নিয়েছিলাম, তো আমার দেখে দেখে আরও 2-3 জন শিখে নিয়েছিল ওয়ার্ডে 12 লিড ইসিজি, ওটা আমিই পারবো করে দিতে, বুঝতে পেরেছো? তো সেরকম ব্যাপার না, ইউএসজিও যেমন আমাদের শিখতে হয়েছে, বেসিক ইউএসজি মানে ওই যেটা হচ্ছে গিয়ে জেল লাগিয়ে এখানে দিয়ে দিয়ে যে ইমেজিংটা আনা, হ্যাঁ আমি অত ভালো দেখতে পারি না, বাট অ্যাটলিস্ট আমি ইমেজগুলো প্রডিউস করে দিতে পারি, সেটা আমি অ্যাটলিস্ট কোনো কনসালটেন্টকে পাঠিয়ে দিলাম,
ঠিক আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে। তো এইভাবে আমরা হেল্প নিয়েছি, বাট বেসিক প্রসিডিওর আমাদেরকে শিখতে হয়েছে। এখন ধরো যেখানে মেশিনই নেই বেশি, এটা তো তাও আমি এসএসকেএমে কাজ করতাম বলে আমার পক্ষে সুবিধা। এসএসকেএমে ডক্টর, অ্যাপোলো, এখানে ওখানে সেখানে, আরজি কর, এনআরএস, বোলপুর, এখানে ইউ হ্যাভ অ্যাভেলেবল মেশিনস অ্যাকচুয়ালি। পোর্টেবল ইউএসজি মেশিন আইসিইউ থেকে নিয়ে আসতে বলতাম। জেনারেল ওয়ার্ডে থাকে না, জেনারেল ওয়ার্ডে থাকে না, বাড়ির লোক কখনো ভর্তি থাকলে দেখবে জেনারেল ওয়ার্ডে এগুলো থাকে না, আইসিইউতে থাকে। পোর্টেবল ইউএসজি মেশিন ওখান থেকে নিয়ে আসতে বলতাম। ধরো নেই, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে একজন এত বড় পেট নিয়ে ছটফট করতে করতে আসছে, তুমি কি করবে? ইউএসজি করতে করতে মরে যাবে। তো তোমাকে ইমিডিয়েট আগে পেশেন্ট রিলিভ করতে হবে, আর ওই অবস্থায় তুমি ওকে পাঠাতে পারবে না কোথাও, 2.5 ঘন্টা দূরে ওই অবস্থায় পেশেন্টকে তুমি কি করে পাঠাবে? তোমাকে কিছুটা ড্রেন করে, পটি করে ওখানে, বা একটা কন্টিনিউয়াস ড্রেনেজ দিয়ে দিলে সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, যে ওখানে জমতে থাকুক, ওখান থেকে বেরোতে থাকবে। বড় 5 লিটারের বোতল বা এরকম বড় 10 লিটারের জার পাওয়া যায়, আমরা ওতে হচ্ছে গিয়ে ক্যানুলা, মানে চ্যানেল তোমরা যেটা বলো ক্যানুলা, আইভি ক্যানুলা, ওই ক্যানুলা দিয়ে ড্রেন করে দিয়ে এভাবে ওই রাইলস টিউবের যে এরকম বড় টিউবগুলো থাকে ওগুলো পেছনে লাগিয়ে এইভাবে আমরা ড্রেন করে দিতাম। আর তোর ওখানে স্টেথো দিয়ে, ওখানে স্টেথো বলছি, লিউকো দিয়ে চিপকে ও ড্রেন হতে থাকলো। তাহলে কি প্রাইমারি 2 লিটার 1.5 লিটার মতো জল বেরিয়েছে। জল এখানে আমরা গ্রামের লোককে বোঝাতে বোঝাতে জল কথাটা ইউজ করি, অ্যাকচুয়ালি ফ্লুইড বা ইয়ে বলা উচিত, অ্যাবডোমিনাল ফ্লুইড বা পেরিটোনিয়াল ফ্লুইড বলা উচিত। এনিওয়ে, হ্যাঁ, সো বেরিয়েছে। ওকে, সো একটু রিলিফ হলো, আমি কন্টিনিউয়াস ড্রেনেজ করে দিলাম, চলে গেল। এবার এই যে আমি ড্রেনেজটা করব, হ্যাঁ, ট্যাপটা করব, হ্যাঁ, ওটা কিভাবে করব? এমনি তো ঢুকে দিতে পারবো না, করতেই হবে পারকাশন, জানতেই হবে। এত হিউজ হলে লাগে না, বাট ধরো কারণ মডারেট হয়েছে বা তাও ব্যথা হচ্ছে, তখন তোমাকে পারকাস করতে হবে, কারণ পুরো এক্সটেন্টে অবধি ছড়িয়ে তো নেই। ঠিক আছে, তো এগুলোর ইম্পর্টেন্স আছে। যখন তোমরা কাজ করতে শিখবে বা ফাইনাল ইয়ারে উঠবে, পেশেন্টগুলোকে ওয়ার্ডে দেখবে, তুমি বুঝতে পারবে যে অনেক সময় এই যে ওয়ার্ডে রাত্রি 10টা 11টায়, যেখানে পোর্টেবল মেশিন আমার অ্যাভেলেবেল নয়, ওখানে কারুর হচ্ছে, আমাকে এখানে ট্রিট করতে হবে, কি করব? পারকাস করব, জায়গা দেখব, লাঙের এখানে পারকাস করব, করে করে দেখবো আচ্ছা ঠিক আছে 6 রিপ অবধি আমি জল পাচ্ছি, তো আমাকে 6 থেকে 8-এর মধ্যে আমি যদি পুশ করি ক্যানুলা, তাহলে জলটা বেরোবে। আমি যদি ওখানে 4-তে ঢুকিয়ে দিই, এয়ার এম্বলিজম হয়ে যাবে। শুধু শুধু আমি যদি একটা জায়গায় ফুটো করি, ওটা তোমার এয়ারের মধ্যে যাচ্ছে, ওটা তোমার লাংসের মধ্যে যাচ্ছে, লাংসের ভেতরের ফাঁক এরিয়ার মধ্যে যাচ্ছে, যেখানে বাইরের সাবজেক্টের থেকে কোনো মানে লিক থাকার কথাই নয়, সেখানে আমি একটা লিক করে দিচ্ছি। এয়ার এম্বলিজম শুনেছো তো? পাতি এয়ার এম্বলিজম হয়ে যাবে, মরে যাবে, তখনই মরে যাবে। ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে মরে যাবে, এতটাই সিভিয়ার। তো তোমাকে ওই পারকাস করে করে লেভেল দেখে তবেই তোমায় দেখতে পাবে, আচ্ছা ঠিক আছে এখানে আমি রেজোনেন্ট পাচ্ছি, এখানে আমি ডাল পাচ্ছি, এখানে ডাল, তাহলে আমার এত অবধি ফ্লুইড আছে, এইখানে এয়ার আছে। পুরোটাই তোমার সেন্সের ওপরে করে করে ইম্পর্টেন্স এতটাই। হঠাৎ করে ট্যাপ করতে হবে, আমি করেছি ট্যাপ, প্লুরাল ট্যাপ। এখানে কি করব? নেই ইউএসজি মেশিন, সবসময় অ্যাভেলেবল। ইউএসজি মেশিন অনেক দাম, সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনেক জায়গায় ইউএসজি হচ্ছে নিচে নিয়ে চলে গেছে করতে, বাট আমাকে ট্যাপ এখন করতেই হবে। সো পরে খুব কাজে লাগবে, শিখে যাবে। ফাইনাল ইয়ারে তোমাদের শিখতেই হবে। এখন তোমরা যেগুলো পাচ্ছ না সেগুলো ফাইনাল ইয়ারের বেসিক, মানে এইগুলো যদি তুমি না করো, পাস তো দূরের কথা, 60 মার্কস আমাদের সময় লং কেসে থাকতো, 10ও দেবে না, যে অ্যাপিয়ারেন্সের জন্য 5-6 দিতে পারে। মানে এগুলো বেসিক, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন মানে জানতেই হবে। এখন এই ইয়ারে হয়ে গেল, ফাইনাল ইয়ারের আগে এগুলো আর রিপিট হবে না খুব একটা। তো ওই জন্যই বলি যে অ্যাটলিস্ট কনসেপ্টটা এখন ক্লিয়ার করে নাও, যাতে পরে মনে কারুর থাকবে না, বাট পরে যখন পড়বে ফাইনাল ইয়ারে একবারে মনে পড়ে যাবে। তখন যদি আবার নতুন করে এগুলো শিখতে হয়, সে আর কবে শিখবে আর এ আর কবে করবে, বুঝতে পেরেছো? আর এখন অনেক কম্পিটিশন বাড়ছে চারপাশে, দেখো করো না, অ্যাভারেজ নাম্বারও অনেক বেশি উঠছে। ছোট ছোট ভুলের জন্য, যেমন আমি 5 জনের পরীক্ষা নিচ্ছিলাম, 4 জন এত খারাপ উত্তর দিল, 5 নম্বর জনকে আমায় কিছু জিজ্ঞেসই করতে বলো না, সে একটু বেসিক S1 S2 ভুলভাল, মানে খুব সহজ কোশ্চেন উত্তর দিয়ে সে 10-এ 8-9 পেয়ে বেরিয়ে চলে গেল, বাকিদের আমি দিতে হচ্ছে 5-6। তো এইভাবেও নাম্বার তোমাকে বিশাল পাওয়ার কিছু দরকার নেই, বাট এমনভাবে পরীক্ষা দিও না যে স্যার বুঝতে পারে যে তুমি কিছু বোঝোনি, শুধু মুখস্থ করেছো। তো অনেকে সেটা করছে, আমি জানি না কি সমস্যা, বেসিক বোঝার কোশ্চেনে উত্তর দিতে পারছে না। লাইক এই যে ক্রিমিনাল বললাম, জেনারেল এক্সামিনেশন মনে রাখেনি, সব মিস করে গেছে।
আমি বলেছি যে হচ্ছে কি প্যালপেট করো, প্যালপেট করো। প্রথম কথা তো আমার সাথে তর্ক করছে, বলছে স্যার প্যালপেশন তো এটা ছিল। আমি বললাম ঠিক আছে তুমি সাইডে যাও। তো আমাকে বলছে স্যার অসকালটেশন এইটা ছিল। আমি বললাম তা আমি কই যদি শেখাতে হয় তাহলে আমি আর কি বলবো, আমাকেই বলছো তাহলে হবে তো তাই। তো এইরকম মানে তারা কনফিডেন্টলি ভুল বলছে, আমি জানি না কেন। মানে দেখ প্যালপেশন জানি না, পারকাশন সাউন্ড মেক করে, পারকাশন কিভাবে আমার এটা পারকাশন হয়, মানে আমি জানি না। মানে তো মানে ইন্সপেকশন হাত দিয়ে বলছে স্যার আমি তো এটাও ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট। তো মানে প্রত্যেকটা শব্দেই মানে আছে। হার্ড সাউন্ডস, অসকালটেশন মানে সাউন্ড, হার্ড সাউন্ড, মানে আইডিয়াই করতে পারছে না কেমন একটা করে ভাবছে। মানে এটা তো এত কঠিনও কোশ্চেন নয় যে অসকালটেশনে কি শোনে, এটাতেই যদি তুমি 4 মিনিট ভাবো স্যারেরও আর ইচ্ছা করবে পরের কোশ্চেন জিজ্ঞেস করবো, যাও 10-এ 5 যা। তাও তোমাদের বেসরকারি কলেজ, তোমাদের মানে জানোই আমি আলাদা করে কিছু এক্সপ্লেন করছি না। তোমাদের হচ্ছে কি আমাদের একটা দায়িত্ব থাকে তোমাদেরকে ভালো করে পড়ানো, নাম্বার দেওয়া, নাহলে পরে আমাদেরই বলবে যে তোমরা বেসরকারি কলেজে প্রাইভেটলি তোমরা কি পড়াচ্ছ না পড়াচ্ছ আমি কিছু জানি না। হ্যাঁ, তো মানে তোমাদের না হলে বিশ্বাস করো এরকম পরীক্ষা দিলে, এবার যদি এক্সটার্নাল বা কেউ যদি বলে যে না ও এখানেই আটকে গেছে আমি ওকে নাম্বার দেবো না, কারোর ক্ষমতা নেই যে স্যারকে রিকোয়েস্ট করা যে স্যার দিন, কিসের বেসিসে দেবে? তো তোমরা এমন এমন ভুলগুলো করছো যেগুলো মানে চোখে লাগছে। ভুল করো, আমার কোনো অসুবিধা নেই, ভুল তো মানুষ করবে, বাট মানে এমন এমন ভুল করছে, এমন এমন ভাবে উত্তর দিচ্ছে যে জিনিসটা চোখে লেগে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি যখন সে বলতে পারছে, বাট আমি বললাম যে তাহলে এটা দেখলে না কেন, বা তুমি যে এখানে হাত দিচ্ছ প্যালপেশনে অ্যাবডোমেনে, হোয়াট শুড ইউ চেক, আন্দাজি করতে পারছে না। কিছু না হোক অ্যাটলিস্ট টেম্পারেচার, টেন্ডারনেস, মানে একটা জায়গায় আমি টাচ করছি কেন, কোথাও ব্যথা হচ্ছে কিনা, কোথাও ফুলে আছে কিনা, বাংলাতেই ভেবে বাংলাতেই বলো। আমি বাংলায় উত্তর তো আমি মানে প্রেফার করি, আমার কোনো অসুবিধা নেই। তোমার যে ল্যাঙ্গুয়েজে বাংলায় ভেবেও বলতে পারছে না মানে তার মাথাতেই নেই। মাদার টাঙে কেউ যে বাংলা হিন্দি সংস্কৃত যার যেটা মাদার টাং, মাদার টাঙেই যখন বলতে পারছে না তার মানে তার মাথাতেই নেই। যে হিন্দি ভাষী সেইভাবে ভাববে ঠিক है मैं टच करूंगी मुझे टेम्परेचर देखना है, বাট তার মাথাতেই আসছে না মানে সে মানে তার মাথাতেই নেই। ল্যাঙ্গুয়েজ প্রবলেম এটা নয়। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম, বাট পরে দেখছি ওরা ভাবছেই না, কারণ মাদার টাঙে তো বলবে সে। তো এইগুলো মাথায় আসা উচিত। দেখো তোমরা কি করবে, আজকে ফাঁকা ছিল, আজকে নতুন কিছু করার কথা নয়, তাই আমায় বলেছিল স্যার রিভাইজ করাতে, রিভাইজ করার থেকে আমি আগে দেখি যে কি হচ্ছে সমস্যা, আর তোমাদের বন্ধু বান্ধবদেরও বলো হ্যাঁ যে এগুলো একটু ঠিক করতে, কারণ দুটো পরীক্ষা হয়ে গেল, পরের পরীক্ষায় তো হোল সিলেবাস থাকবে। আর এইবারের প্র্যাকটিক্যালের যে পারফরমেন্স দেখলাম ভালো না অ্যাকচুয়ালি, অনেক জিনিস খুব ইজি আটকাচ্ছে। যেমন ফেসিয়াল নার্ভে ও বলছিল কি করনি, কি ভুল করেছিলে? আমি বলেছিলাম তুমি ফেসিয়াল নার্ভটা করে দাও, তো সেন্সারিগুলো করবে না। ফেসিয়াল নার্ভের যে এখানে এতগুলো 5টা ব্রাঞ্চও দিল, তো অতগুলো ব্রাঞ্চ দিয়ে কি লাভ হলো, ও তো সেন্সারি দিচ্ছিল। তো চেক করতে হবে ফেসিয়াল নার্ভের এগুলো। তারপরে হচ্ছে গিয়ে এগুলো একটু হবে প্রথম প্রথম, মাসেল গুলিয়ে গেছে, গ্রুপ অফ মাসেল ভুলে গেছে, এগুলো আমি দোষ দিচ্ছি না। বাট যে কোনো এক্সামিনেশনে সবসময় মনে রাখবে যে তোমাকে যদি রিলিভেন্ট হয় বা যদি একটা এরিয়ার ওপর ফোকাস থাকে, অলওয়েজ উই হ্যাভ টু palpate and we have to check for general things. ওকে, যেমন অলফ্যাক্টরিতে ওখানে খুব একটা, ওখানে অলফ্যাকশন ইটসেলফ ইজ এ জেনারেল সেন্স, তো ওটাতে আলাদা করে কিছু করার নেই। ম্যাক্সিমাম তুমি এটা করতে পারো যে ওর নাকে তুমি বলতে পারো যে নাকে তুমি টাচ করে এখানে দেখাও কোথাও ব্যথা হচ্ছে কি, ঠিক আছে, বা বা ডিপ ব্রিথ করো কোনো ব্যথা হচ্ছে কিনা। সেটা যে ইএনটি স্পেশালিস্ট সে যখন দেখবে সে এমনিই দেখবে। এয়ার নোজ আর থ্রোট আর রিলেটেড উইথ এখানে ভেরিয়াস এয়ার টিউবস থাকে, ইউসেশিয়ান টিউব এসবগুলো থাকে, 3টে জিনিস ওই জন্য সে একসাথে দেখেই নেবে, ঠিক আছে। তো তাকে নিয়ে সমস্যা নেই। আর তুমি যখন করছো এইটুকু তুমি ম্যাক্সিমাম করতে পারো, বাট অনেকেই গোল আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে মাসেলের নাম অনুযায়ী মনে রাখতে বলেছিলাম, হয়তো ওগুলো পরীক্ষার জন্য গুলিয়ে ফেলছে। তুমি বোধহয়
এইখানে অরবিকুলারিস অকিউলি বলেছিলে, আর তো অকুলাস মানে কি? চোখ। ছবি একটা সিনেমা বেরিয়েছিল অকিউলাস, চোখের ছবি দিয়ে। হ্যাঁ, তো অকিউলাস মানে, আর অরবিকুলারিস, অর্ব মানে কি? গেম টেম খেলেছো, অর্ব মানে কি? গোল, অর্ব। সো অরবিকুলারিস অকিউলি মানে চোখের চারপাশে গোল কিছু। ওরাল মানে মুখ, তো অরবিকুলারি ওরিস মানে মুখে চারপাশে। নামগুলো একটু রিলেট করার চেষ্টা করো। আমাদেরকে এই সময় ফার্স্ট ইয়ারে আমাকে যেভাবে বলছি, আমাকে কেউ বলে দেয়নি, আমিও গাধার মতো মুখস্থ করেছিলাম, ভুলে গেছিলাম। আমি চাই না তোমাদের সাথে সেটা হোক, ফাইনালে গিয়ে করবো, ওরকমই করতাম। তারপরে আমাকে লাইক স্যারই বললো যে তুমি গোলাচ্ছ কেন, তুই বাংলায় ভেবে তারপর বলো। তখন আমি আচ্ছা আচ্ছা মুখস্থ করে গেছিলাম, পারছিলাম না, যেই ভাবলাম ও ওরাল মানে মুখ, অরবিকুলারিস ওরিস, সিম্পল। টাইম না উত্তর দিতে, অনেকে হটপট করে উত্তর দিতে যাচ্ছে, ভুল করে ফেলছে। আমি কি বলেছি তোমায় 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিলে আমি নাম্বার বেশি দেবো? টাইম নাও, এমন একটা অবভিয়াস অ্যান্সার দিও না যে অবাক হয়ে যাচ্ছি। এইখানে অরবিকুলারিস ওরিস কি করে হয়? আমি একজনকে না, আমি বলছি, সে বলছে না স্যার এটা ওরিস। বললাম তুমি মুখ দিয়ে খাও, এই সরি চোখ দিয়ে খাও। বলছে যে না, তো বললাম তাহলে ওরিস কি করে এখানে হয়? ওরিস মানে তো ওরাল, মুখ। বলছে ও হ্যাঁ তাই তো। বললাম তো একটু ভাবো তুমি, আমি তো টাইম দিয়েছি, আমি হিন্টও দিচ্ছি, অর মানে গোল, ওরাল মানে মুখ, তারপরে সব এই এই হিন্ট দেওয়ার পরে বললো স্যার অরবিকুলারিস ওরিস। আমি বললাম যে গুড। তো এইরকম হচ্ছে, কোথা দিয়ে কে খায় সেটাই ভুলে যাচ্ছে। যাই হোক, গোলাতেই পারে। আর বাকি মাসেলগুলো আমি এখন কিছু বলবো না, ওগুলো সত্যি নামগুলো একবার দুবার শুনে আমি অনেকবার পড়েছি। ম্যাসেটার টেম্পোরালিস, তারপরে টেরিগয়েডের লেফট হ্যান্ড রাইটের, তারপরে যে বাক্সিনেটার, ঠিক আছে, এগুলো আমার পক্ষে মনে রাখা ইজি, তোমাদের পক্ষে মনে রাখা ইজি নাও হতে পারে। বাট বেসিক যেগুলো, যেমন বারবার বলা আছে লিভেটার প্যালপেব্রিস সুপিরিয়রিস, ঠিক আছে, যাই হয়ে যাক নামটা তুমি ভুল বলো, বানান ভুল লেখো, নো প্রবলেম, বাট নামটা রিলেট করো। লিভেটার মানে এলিভেট, প্যালপেব্রি মানে হচ্ছে আইব্রো, সুপিরিয়রিস মানে ওপরের। সো আপার আইব্রো না, আইলিড। সো আপার আইলিড এলিভেট করছে। রিলেট না করলে এই নাম ফার্স্ট ইয়ারে মনে রাখা সম্ভব না, আমি বলছি সম্ভব না, আমি মনে রাখতে পারিনি, তুমি কিভাবে মনে রাখবে? বাট তুমি যদি অ্যাটলিস্ট নামটা ভেবে বোঝার চেষ্টা করো। তোমাদের অ্যানাটমিতেও এরকম আছে, দেখবে ফ্লেক্সার ডিজিটোরাম প্রোফান্ডাস। আমি যে কি বলছি, প্রথম যখন শুনেছিলাম এটাই বললাম, তারপরে মনে পড়লো ফ্লেক্সার, দেন ডিজিটোরাম। তো ফ্লেক্সার ডিজিটোরাম প্রোফান্ডাসিস, আমার এই ডিজিট ফ্লেক্স করতে হেল্প করছে, তো আমি মুভ করে করে মনে রাখতাম, হতো না, না হলে পসিবল নাকি? আমি তো একটা বললাম, এরকম হাজার আছে, কোনটা মনে রাখবো? বুড়ো আঙুলের একটা আলাদা নাম আছে, সেই নাম অনুযায়ী আছে, এই দিকের আঙুলের একটা আলাদা নাম আছে, আমার এখন আর অত নাম ডিটেল মনে নেই। বাট দ্য থিং ইজ, কারণ আমাদের অ্যানাটমির কোশ্চেন যদি ওইভাবে হয় না, আমার মনে রাখা উচিত আইডিয়ালি, আর নেই, ঠিক আছে। তো এমসিকিউ ফোকাসে পড়তে গিয়ে নামগুলো মাথা থেকে বেরিয়ে গেছে। এই নামটা আমার মনে আছে বিকজ আমার খুব প্রবলেম হতো এই নামটায়। বা এই ধরনের প্রচুর নাম আছে তোমাদের, ঠিক আছে। ফ্লেক্সার কালপি আলনারিস, ওকে, ফ্লেক্সার মানে কি? ফ্লেক্স করছে। কার্পি মানে কার্পাল টানেল, সো কার্পাল টানেল, সো এই দিকে থাকবে। আলনারিস মানে আলনার দিকে থাকবে। সো ফ্লেক্সার কালপি আলনারিস উইল মোস্ট প্রবাবলি গো ফ্রম দিস এরিয়া, দিস এরিয়া। এইবার আমি ভেবে ভেবে আচ্ছা ঠিক আছে, ফ্লেক্সার কার্পাই আলনারিস, ব্র্যাকিও রেডিয়ালিস মানে ব্র্যাকিও মানে হাতের এখানে, রেডিয়ালিস, সো এরম জায়গায় থাকবে রেডিয়াস। তো একটু নাম ধরে ধরে রিলেট না করলে পসিবল না, ঠিক আছে। এরকম প্রচুর নাম আছে অ্যানাটমিতে, ফিজিওলজিতেও আছে, বায়োকেমিস্ট্রিতেও পাবে। চেষ্টা করবে যতটা সম্ভব নাম ধরে রিলেট করার, হ্যাঁ। না হলে নাম ধরে ধরে যদি রিলেট না করো, মুখস্থ করে এই নাম পসিবল না। কারণ বেশিরভাগ ইংলিশেও না নামগুলো এগুলো সব ল্যাটিন থেকে ডিরাইভ করেছে। উই নো ইংলিশ বাট উই ডোন্ট নো ল্যাটিন। সো যদি তুমি ওই মিনিংগুলোকে তুমি যদি মানে রিলেট না করো, তাহলে তুমি ওই ইয়েতে পৌঁছতে পারবে না, ফাংশানে পৌঁছতে পারবে না। হট করে যদি জিজ্ঞেস করে ডিজিটোরাম প্রোফান্ডাসের কাজ বলো, বলতে পারবে না। নামটা একটু মনে রাখলে এমনি স্যার ফ্লেক্সিং অফ ডিজিটস,